এই তো লাইভে চলে গেছি আমরা। ওকে, ইউ আর লাইভ নাও। You are live now. Okay. 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 ঠিক আছে, জি স্বাগতম। জি ওকে, ওকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। ও। জি শুনতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভে আমরা আছি, আমরা আলোচনা শুরু করব। ওকে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি ওকে। সবাই ওকে, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ টক শো অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম আলমুল হায়দার। আজকের এই বিশেষ আলোচনা বা টক শোতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত ব্যক্তি, নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা সুপ্রতিষ্ঠিত এবং নিজেদের যোগ্যতায় কর্মগুণে তারা প্রতিবার ছাপ রেখে যাচ্ছেন কর্মক্ষেত্রে। আমরা পেয়েছি আমাদের সাথে আজকে ডক্টর মোহাম্মদ শোয়েব মাহমুদ ভাইকে। উনি সহযোগী অধ্যাপক শেখ ফজিলুদ্দিন মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুরে আছেন। স্বাগতম ডক্টর মোহাম্মদ শোয়েব মাহমুদ ভাইকে। আমাদের সাথে আরো আছেন ব্যারিস্টার চৌধুরী হাশমি ভাই। উনি মূলত আমাদের আইন জগতে যদি আমরা বলি আদালত প্রাঙ্গণে উনি ওনার আইন চর্চার, আইন পেশার একটা, বা আমরা যদি বলি মানুষকে মানে আইনের যে মানুষের সুবিধা সুনিশ্চিত করা, সুরক্ষা দেওয়া, শেষ আদালতের শেষ আশ্রয়স্থল, মানুষের বিচারের শেষ আশ্রয়স্থল আদালত, সেখানে উনি ওনার নিজের প্রতিভা গুণে নিজের প্রতিভার সাক্ষ্য রেখে যাচ্ছেন এবং সবার ন্যায় বিচার প্রতিষ্ঠায় উনি ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি স্বাগত জানাচ্ছি আমাদের ব্যারিস্টার চৌধুরী হাশমি ভাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আসলে আমরা আজকের যে আপনারা হয়তো জানেন যে আজকের যে আলোচনার জন্য আপনাদেরকে এখানে আমরা মূলত আমন্ত্রণ জানিয়েছি, এটা হচ্ছে করোনাকালীন অবস্থায় শিক্ষা ও বিচার ব্যবস্থা। আপনারা হয়তো জানেন যে গত ডিসেম্বর থেকে চীনের যে উহান থেকে যে করোনা ভাইরাসের সৃষ্টি হয় তা ধাপে ধাপে পর্যায়ক্রমে পুরো বিশ্বে ছড়িয়ে যায় এবং বাংলাদেশে কিন্তু একসময় দেখা গেল যে এর আওতায় চলে আসে এবং একরকম ভয়াবহ এক ধরনের বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে। তো প্রথম দিকে হয়তো আমরা ভেবেছিলাম, যদিও মার্চ থেকে আমরা এটা মূলত এর শিকারটা বুঝতে পারছি যে এর প্রবণতা কতটুকু, মার্চের পর থেকে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত। তো এই ক্ষেত্রে আজকে পর্যন্ত আমরা যদি দেখি প্রায় 400-র উপরে মানুষ মারা গিয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মূলত যদি আমরা অনেকগুলো সেক্টর আছে, এর মধ্যে সেক্টরগুলোর মধ্যে থেকে যদি আমরা বিশেষ করে শিক্ষা এবং এই বিচার ব্যবস্থা, জুডিশিয়ারির কথা বলি, এডুকেশন সিস্টেম বা এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এভাবে যদি বলি, এই যে দুটা ক্ষেত্র আছে এই ক্ষেত্র কিন্তু খুব এফেক্টেড। আমি যদি আমরা চিন্তা করে দেখি খুবই এফেক্টেড, কারণ এই দুটো স্থানই আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা বিচার ব্যবস্থা সব জায়গায় কিন্তু মূলত দেখা গেছে যে আমাদের একটা সামাজিক বা জনগণের একটা প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয় থাকে এখানে। হ্যাঁ, তো এই যে করোনাকালীন অবস্থায় সবকিছু বন্ধ হয়ে গেল, যদিও শিক্ষা ব্যবস্থা
এখন আমরা অনলাইনে আছি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে। অপরদিকে দেখা গেল যে আমাদের বিচারিক অবস্থা দেখতে পেয়েছি যে আদালত বন্ধ ছিল অনেক দিন, কিন্তু পরবর্তী দেখা গেল অনলাইন বা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার ব্যবস্থা সীমিত পরিসরে শুরু হয়েছে। তো মূলত এই সামগ্রিক শিক্ষা এবং বিচার ব্যবস্থা বাংলাদেশে, এইগুলোর উপরেই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো আমাদের দুজন বিশেষ যে অতিথি আজকে উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে মূলত আমরা এই বিষয়গুলো আসলে বিস্তারিত জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কি অবস্থায় আছে। তো প্রথমেই আমি চলে যেতে চাচ্ছি আমাদের ডক্টর ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি যে উনি নিজে একজন শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক, এবং উনি শিক্ষকতার সাথে অনেকদিন যাবত জড়িয়ে আছেন। এবং আসলে আমি ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণ বা যে করোনাকালীন অবস্থায় সামগ্রিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় যে ধরনের প্রভাব উনি পর্যবেক্ষণ করছেন, ওনার মতামতটা আসলে আমি প্রথমে একটু জানতে চাচ্ছি। শোয়েব ভাই। ধন্যবাদ হায়দার ভাই, আপনাকে প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এত সুন্দর একটি আলোচনার অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য, বিশেষ করে খুবই রিলেভেন্ট বিষয় যেমন করোনাকালীন অবস্থায় শিক্ষা ও বিচার ব্যবস্থা। তো ধন্যবাদ জানাতে চাই অন্য আলোচক বৃন্দকে, এবং আরো ধন্যবাদ দিতে চাই যারা দর্শক শ্রোতা আছেন। তো আপনি যথার্থই বলেছেন যে আজকে বিচার ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে বিভিন্ন সেক্টরের পাশাপাশি এই দুটি সেক্টরও কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনার প্রভাবে। তো যদি আমি একজন একাডেমিশিয়ান হিসাবে আমি শিক্ষা ব্যবস্থার কথাই আলোচনা করতে চাই, যে আসলেই বাংলাদেশের প্রেক্ষাপট, শুধু বাংলাদেশ কেন, এটি তো একটি বৈশ্বিক মহামারী। সুতরাং বাংলাদেশ নয়, বিশ্ব প্রেক্ষাপটে এই করোনার কালীন সময়ে শিক্ষা ব্যবস্থার আসলেই কি অবস্থায় আছে সেটি আসলেই আলোচনার দাবি রাখে। তো আপনাদের অবগতির জন্য বা সবার অবগতির জন্য বলতে চাই, এই করোনার যখন প্রভাব শুরু হলো মূলত চীন থেকে এবং তারপরে সারা বিশ্বব্যাপী, এবং তারপর থেকেই কিন্তু একটি রিপোর্টে উঠে এসেছে যে পুরো বিশ্বে 1.2 বিলিয়ন শিক্ষার্থী তারা কিন্তু অন ক্যাম্পাস স্টাডিতে নাই, তারা কিন্তু ক্লাসরুমে নেই, শ্রেণীকক্ষে নেই। এবং এই প্রভাব শুধু যে উন্নত বিশ্বগুলো তা নয়, আমাদের দেশগুলোতেও এর প্রভাব পড়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু আমাদের জনসংখ্যার প্রায় 1/3, অর্থাৎ 1/3 জনগণই কিন্তু যাদেরকে আমরা শিক্ষার্থী বলি জনসংখ্যার, তারাও কিন্তু অন ক্যাম্পাস স্টাডিতে নেই। তো এই প্রেক্ষাপটে এবং সেটি একটি স্বল্প সময়ের জন্য নয়, এটি কিন্তু আস্তে আস্তে সময় বাড়ছে এবং বর্তমানে এটি কিন্তু দীর্ঘ সময় অতিক্রম করছে। তো এত দীর্ঘ সময় যদি শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, সেটি কিন্তু শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থাটাই বা তাদের শিক্ষারই অধিকারী হরণ হচ্ছে না, সেটি কিন্তু পুরো আমাদের সমাজ ব্যবস্থার উপরও কিন্তু একটি খারাপ প্রভাব পড়বে, এটি সুদূর প্রসারী। তো এই বিষয়গুলো তো এখন অ্যাড্রেস করা দরকার যে এটি আসলে স্থবির থাকতে পারে কিনা। কারণ আমরা যে সিস্টেমে, ট্রেডিশনাল সিস্টেমে লেখাপড়া করছি, 1-to-1 এডুকেশন সিস্টেমে আমরা আছি, ফেস টু ফেস এডুকেশন সিস্টেমে আমরা আছি। তো আসলে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা আছে বিশ্বে, অর্থাৎ প্রযুক্তির যে প্রসার, সেই প্রসারের যে আমরা বলি গ্লোবাল ভিলেজ, সেখানে কিন্তু আমরাও একটি অংশ, বিশ্বের অংশ। সুতরাং বিশ্বের এই প্রসারতায় আমরা যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখি, সেখানে কিন্তু আমরা দেখছি যে এই আধুনিক শিক্ষা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একটি নতুন আঙ্গিক এসেছে, সেটি হচ্ছে অনলাইন এডুকেশন। এবং এটা নিয়ে একটু প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া প্রয়োজন যে আসলে অনলাইন এডুকেশন যে এই সিস্টেমটাকে আসলেই নতুন কিনা। এটি বলার অপেক্ষা রাখে না যে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি গুলোও কিন্তু তাদের শিক্ষা প্রদানের একটি অংশ হিসেবে কিন্তু অনলাইন এডুকেশন চালু রেখেছে। এবং আমরা দেখি বিভিন্ন সার্টিফিকেট কোর্স, ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ইভেন পিএইচডি ডিগ্রিও কিন্তু অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সুতরাং অনলাইন
যে লার্নিং যে প্রসেসটা বা যে পদ্ধতিটা, এটি কিন্তু আমাদের কাছে নতুন নয়। তবে হ্যাঁ, আমাদের কাছে এটি নতুন এই ক্ষেত্রে যে এখন আমাদের চিন্তা করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে আমাদের শুধুমাত্র একটি অংশ নয়, এখন মনে হচ্ছে যে এন্টায়ার এডুকেশন, সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আমাকে অনলাইনে চালানোর জন্য চিন্তা ভাবনা করার কিন্তু সময় এসেছে। কারণ আপনি জেনে থাকছেন যে WHO একটি সতর্ক বার্তা দিয়েছে যে অন্যান্য ভাইরাস, কিছু ভাইরাসের মতো এইচআইভি সহ আরো কিছু ভাইরাসের মতো এটি কিন্তু সহজে নির্মূল হবে না। সুতরাং এই যে যে করোনার প্রভাব, এটি কতদিন স্থায়ী হবে এটি কিন্তু কেউ সহজ সরল ভাবে অঙ্ক কষে বলতে পারবে না। সুতরাং আমাদের দেশের শিক্ষাবিদ সহ যারা আছেন বা সরকার, ইউজিসি, আমরা মন্ত্রণালয়, সবাইকে কিন্তু এখন ভাববার সময় আসছে। কারণ এই যে 5 কোটি বা ততোধিক শিক্ষার্থী, তারা কতদিন শিক্ষা বঞ্চিত থাকবে। তো আমরা শিক্ষা বঞ্চিত তারা থাকবে না এটা আমরা প্রত্যাশা করি না। কারণ আমরা দেখছি ইতিমধ্যে যে সরকারের তরফ থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ এবং সব জায়গায় কিন্তু এখন মোটামুটি সীমিত পরিসরে এবং কিছু কিছু জায়গায় ভালোভাবে তারা কিন্তু অনলাইন এডুকেশন সিস্টেমটাকে মোটামুটি শুরু করেছে। এবং এটি আমি মনে করি যে একটি শুভ সূচনা আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের প্রথমেই একটু জেনে রাখা দরকার আসলেই অনলাইন এডুকেশন বলতে আমরা কি বুঝি। আসলে দিস ইজ ভেরি চিপেস্ট এডুকেশন সিস্টেম। এটি কিন্তু সবচেয়ে সহজ। কেন নয়, যে কোনো লাইফ স্টাইলে আপনি যে কোনো জায়গায়, ইভেন ইওর বেডরুম, আপনি যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনি এই শিক্ষাটা গ্রহণ করতে পারছেন। এটা কিন্তু অত্যন্ত সহজ লভ্য একটি শিক্ষা পদ্ধতি। এখন এই পদ্ধতির মূল যে বিষয়টা সেটি হচ্ছে আসলে এটি ইন্টারনেট বেসড একটা এডুকেশন। ইন্টারনেটের মাধ্যমে আমাকে সংযুক্ত হতে হবে এই শিক্ষা ব্যবস্থার সাথে। তো আমি এই ব্যবস্থার যদি আমি কিছু রিসোর্স, যে আসলে যে জিনিসগুলো এই শিক্ষা ব্যবস্থার জন্য দরকার সেগুলো যদি একটু পয়েন্ট টু দা পয়েন্ট আমি বলি, যে আসলে যদি একটা ইফেক্টিভ অনলাইন এডুকেশন যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কয়েকটি বিষয় আমাদের লাগবে, যে জিনিসগুলো এসেনশিয়াল। তারপর আমি আলোচনায় আসবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু কি আছে বা কতটুকু আমাদের আসলে করণীয়। তো যে বিষয়গুলো আমাদের দরকার, যেমন একটি অনলাইন এডুকেশনকে যদি আমরা সাকসেসফুল করতে চাই তাহলে এখানে যেটা দরকার প্রথমেই হচ্ছে ই বুকস বা আমরা ডিজিটাল লাইব্রেরির যে কথাটা বলছি। কারণ পুরো প্রসেসটাই তো এখানে অনলাইন ইলেকট্রনিক সিস্টেম। আমি শোয়েব ভাই আপনাকে একটু 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 ইন্টারাপ্ট করি। আমরা পর্যায়ক্রমে আপনার এই ধাপে আসবো যে আসলে অনলাইন সিস্টেমটা কি কি ধাপে আমরা করতে পারি। এই পর্যায়ে আমি একটু হাসমি ভাইয়ের কাছে যাচ্ছি, তারপর আপনার কাছে ফিরে এসে আমরা আবার বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা অনলাইন এডুকেশনটা করতে পারি। ধন্যবাদ। তো ব্যারিস্টার চৌধুরী হাসমি ভাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আপনার কাছে, যেহেতু আপনি একজন লয়ার, আইনজীবী, আইন নিয়ে আপনি গবেষণা করছেন, পড়াশোনা করছেন, আইন ব্যবসার সাথে জড়িত আছেন, তো এই যে করোনাকালীন সময়ে আমরা যে কিছুদিন আগে দেখলাম সীমিত পর্যায়ে অনলাইন জুডিশিয়াল সিস্টেম বা ভার্চুয়াল যে আদালত ব্যবস্থা চালু হয়েছে, এই বিষয় নিয়ে আমি আসলে আপনার মতামত জানতে চাচ্ছি। এবং এর সাথে সম্পূরক একটি প্রশ্ন থাকছে যে এর সাথে আমরা যদি উন্নত বিশ্বের যে আদালত ব্যবস্থাগুলোর দিকে তাকাই, উন্নত দেশের আদালত ব্যবস্থায় করোনাকালীন সময়ে কিভাবে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের সাথে তার মূলত পার্থক্যটা কোথায় বলে আপনি মনে করছেন, যদি একটু বলতেন আমাদের। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাইমুল্লাহ হায়দার ভাইকে একটা অত্যন্ত জ্ঞানঘন আলোচনার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর আমি আমার অন্য শ্রোতা ডক্টর সাহেব, তাকেও ধন্যবাদ জানাই জ্ঞানঘন আলোচনার জন্য। তো মানে এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আদালত নিয়ে এবং উন্নত বিশ্বের সঙ্গে তুলনা দেওয়ার জন্য। প্রথমে আমি কিছু আলোকপাত করতে চাই আমাদের দেশের মানে আপনার এই যে ভার্চুয়াল কোর্টের যে সিস্টেমটা অতি সম্প্রতি চালু হয়েছে, এটা মানে ওয়াই ডু উই নিড ইট, কেন আমাদের এটা প্রয়োজন হবে। এখন হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশের জনসংখ্যা বেশি, স্বভাবগতভাবে আমাদের মামলা মোকদ্দমার সংখ্যা বেশি, বিশেষ করে ফৌজদারি আইনে এবং ফৌজদারি মামলার সংখ্যা আমাদের অত্যন্ত বেশি। তো করোনার কারণে গত 26 মাস থেকে দেশের সকল আদালত বন্ধ ছিল। আমাদের হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন সহ নিম্ন আদালত, অধীনস্থ আদালত সব বন্ধ ছিল। তো এখন যেটা হয়, মামলা জটের কারণে আমাদের প্রধান বিচারপতি গত 24শে এপ্রিল ভার্চুয়াল পদ্ধতিতে
আপনার সকল বিচারপতির অংশগ্রহণে আপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনার রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে ভার্চুয়াল কোর্ট কার্যক্রম চালু করার জন্য। এরই মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কার্যালয়ে বসে মন্ত্রিসভায় এটার খসড়া অনুমোদন করেন, যে আইনটার নাম হচ্ছে আপনার অধ্যাদেশের নামটা হচ্ছে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020। এটার খসড়া অনুমোদন দেওয়া হয় গত 7 মে। পরবর্তীতে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি এটা অর্ডিন্যান্সে অনুমোদন দেন এবং আইন মন্ত্রণালয় গেজেট আকারে এটা প্রকাশ করে। এখন এরপরে আমরা বিচার ব্যবস্থা করতে পারছি। কিন্তু আপনাদের স্বভাবতভাবে কৌতূহল হইতে পারে যে অর্ডিন্যান্স করে এটা করার প্রয়োজন হলো কেন, কেন আমরা অর্ডিন্যান্স করলাম, মানে অর্ডিন্যান্স ছাড়া কি আমরা করতে পারতাম না? প্রশ্নটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি, তারপরে দেওয়ানি কার্যবিধি এবং সাক্ষ্য আইনের এবং অন্যান্য কিছু আইনে বলা আছে যে বিচার কাজে সংশ্লিষ্ট সকল, এখানে আমি বোঝাচ্ছি আইনজীবী যখন সাক্ষী থাকবেন, বাদী বিবাদী অথবা আপনার মানে আরো প্রয়োজনীয় যারা আছেন বিচারিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সশরীরে উপস্থিত থাকতে হবে, এটা আমাদের আইনের ভাষায় বলা আছে। এটাই ছিল আমাদের ভার্চুয়াল কোর্ট কার্যক্রম চালুর প্রধান প্রতিবন্ধকতা। তো এটা দূর করার জন্যই এই ভার্চুয়াল কোর্টের অধ্যাদেশটা জারি হয়। আমি এখন আপনাদের স্ক্রিনে এই যে অধ্যাদেশটা চালু হচ্ছে এটা একটু আমি আপনাদের দেখাচ্ছি যাতে আলোচনাটা সহজে হয়। তো অবশ্যই একটু সময় দিতে হবে আমাকে। তো এই ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি যে নতুন একটি অর্ডিন্যান্স জারির মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটাকে মানে আমরা সামনে নিয়ে এসেছি বিচারিক কার্যক্রমটিকে। আমার মনে হয় আজকের এই আলোচনা একটা গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরেছেন যে আসলে কি অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা ছিল কিনা, বা এক্সিস্টিং যে লস গুলো আছে রুলস রেগুলেশনের মধ্যে কি আমরা ভার্চুয়াল আদালতকে নিয়ে আসতে পারতাম কিনা। তো এই ক্ষেত্রে আমি আইনটা দেখতে পাচ্ছি, যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আইনের কিছু অংশ স্ক্রিনে তুলে ধরা হলো। এই ক্ষেত্রে আমি হাশমি ভাইকে অনুরোধ করব উনি যদি যে হাইলাইটেড অংশগুলো দিকগুলো যদি একটু তুলে ধরেন আমাদের কাছে। আচ্ছা জি, দেখতে পাচ্ছেন আপনার আইনে এটা হচ্ছে 2020 সালের প্রথম অর্ডিন্যান্স। আপনারা সবাই জানেন অর্ডিন্যান্স এবং ল মানে আইন অ্যাক্টের পার্থক্যটা কি। প্রেসিডেন্ট দ্বারা আপনার যে আইনগুলো জারি করা হয় সেগুলোকে আমরা অধ্যাদেশ বলে পরিচিত করি। কিন্তু বর্তমান অবস্থায় আপনার মানে আমাদের সংসদ বসার কোনো সুযোগ নেই, তাই প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে এই বিশেষ আইনটা পাশ করা হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অধ্যাদেশ 1 2020 সালের। আমি কি একটু জুম করে দিই আপনাদের স্বার্থে যাতে আপনারা স্ক্রিনে একটু ক্লিয়ার দেখতে পান। আচ্ছা, আপনার মানে দেখতে পাচ্ছেন এই আইনে আপনার মানে বর্তমান পরিস্থিতিতে কিছু সূচনা পড়বে, অর্থাৎ ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি বা রায় প্রদানকালে পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে আদালতকে তথ্য প্রযুক্তির ব্যবহার ক্ষমতা প্রদান নিমিত্তে বিধান প্রয়োজন করে সমীচীন প্রয়োজন। এখানে কারণটা বলা হয়েছে যে কোন কোন জায়গায় এখতিয়ারটা দেওয়া হচ্ছে। এখন হচ্ছে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 93 এর প্রদত্ত ক্ষমতা বলে, যেখানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এটা করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আইনের কিছু আইনের প্রথম সেকশনে, যেটা আপনার মানে আপনার সেকশন 1-এ সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন নিয়ে বলতেছে। দ্বিতীয় আপনার বলা হচ্ছে সংজ্ঞাগুলো নিয়ে, এটা আমরা আপনার সবাই জানি। এখন এখানে নতুন যে সংজ্ঞাটা আসছে সেটা হচ্ছে ভার্চুয়াল উপস্থিতি। এটা দেখতে পাচ্ছেন এখানে কি বলতে যাচ্ছে, অর্থ অডিও অথবা ভিডিও। খেয়াল করবেন এখানে শুধু ভিডিওই না, অডিওর কথা বলা হয়েছে, অথবা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে ব্যক্তির আদালতের বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা বা অংশগ্রহণ। আইনে কিন্তু কোন ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয় নাই যে কোন ধরনের মিডিয়াম আমরা ইউজ করবো, ইলেকট্রনিক মিডিয়াম কি হতে পারে কি না হতে পারে, এটা কিন্তু এই আইনে বলা নেই। আচ্ছা, পরে দেখতে পাচ্ছেন আপনার মানে 3 নম্বর সেকশনে
যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা। দেখেন, এই যে সেকশন 1-এ প্রথমে বলা হয়েছে, যেটা আমি আপনাদের আলোচনা শুরুতে বলেছিলাম, যে ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি বা আপাতত অন্য যে কোনো আইনে যাই কিছু থাকুক না কেন, যে কোনো আদালত, এখানে কিন্তু আপনার মানে শুধু যে উচ্চ আদালত অথবা অধীনস্থ আদালত বলা হচ্ছে এরকম না, বলা হচ্ছে যে কোনো আদালত এই অধ্যাদেশের 5 ধারার অধীনে জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা। এখানে কিন্তু এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা হচ্ছে প্র্যাকটিস ডিরেকশন, যেটা আমাদের সাধারণত সুপ্রিম কোর্ট থেকে চলে আসে, লোয়ার কোর্টের যে প্র্যাকটিস নির্দেশনা, যেটাকে আমরা হাইকোর্টের লয়াররা বলে থাকেন যে প্র্যাকটিস ডাইরেকশন, সেটা হচ্ছে কি সেই প্র্যাকটিস ডাইরেকশন সাপেক্ষে অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে বিচার প্রার্থী, পক্ষগণ বা তাহাদের আইনজীবী, সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিতক্রমে যে কোনো মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত, আপিল শুনানি বা সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদান করতে পারবে। আপনারা সবাই খেয়াল করেন, এখানে কিন্তু মামলার বেশিরভাগ কাজ, বলতে গেলে সম্পূর্ণ মামলায় বিচার করার আপনার মানে অধিকার কোর্টগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। ট্রায়াল, ইনকোয়ারি, তারপরে এভিডেন্স, যুক্তিতর্ক, অর্ডার, সবকিছুই আইনে। আচ্ছা, হাসমি ভাই একটু ইন্টারাপ্ট করি। আমরা কিন্তু পত্র পত্রিকায় রিসেন্টলি যে নিউজগুলো দেখতে পাচ্ছি, ওখানে দেখা যাচ্ছে যে জামিনের সংখ্যাটাই বেশি, সাংবাদিকরা বোধ হয় পত্র পত্রিকায় তুলে ধরছেন যে আজকে এতজনের জামিন হলো ভার্চুয়াল কোর্টের মাধ্যমে। তো আমি জানতে চাচ্ছি যে এই যে ভার্চুয়াল কোর্টের বিচারিক ব্যবস্থা চলছে, এতে কি শুধুমাত্র জামিনের কার্যক্রমই চলছে নাকি অন্যান্য কার্যক্রমও চলছে? এই প্রসঙ্গে আমি ধারাক্রমে আসতাম, মানে এটাই একটা মজার একটা ব্যাপার এই আইনের। এই আইনে কিন্তু শুধু করোনাকালীন অবস্থা না, এই আইনটাকে আমাদের যুগান্তকারী আইন বলতে হবে এইটার মাধ্যমেই, যে এটার মাধ্যমে করোনাকালীন পরবর্তীতেও আমরা বিচার সবকিছুই করতে পারবো এই আইনের অধীনে। কিন্তু আপনারা মানে খেয়াল করে থাকবেন, এই যে সেকশন 3-এর সাবসেকশন 1-এ উপধারা 1-এ আপনার আমি বলে দিয়েছি প্র্যাকটিস ডাইরেকশন, অর্থাৎ আপনার মানে প্র্যাকটিস ডাইরেকশন সাপেক্ষে, মানে হাইকোর্ট আপনার সুপ্রিম কোর্ট থেকে যে প্র্যাকটিস ডাইরেকশন আসবে ওইটা সাপেক্ষে করতে পারবেন। এখন আমি এই কথাটা এমনিতে একটু পরেই আসতাম, যে প্র্যাকটিস সুপ্রিম কোর্ট আমাদের আপাতত বর্তমান অবস্থায় নিম্ন আদালতকে শুধুমাত্র জামিন শুনানির এখতিয়ার দিয়ে দিয়েছে। ফৌজদারি আদালতে আমরা যেটা বলি ক্রিমিনাল মামলায় জামিন শুনানি এখতিয়ার দিয়ে প্র্যাকটিস ডাইরেকশনটা পাস হয়েছে। এই আইনে কিন্তু সবকিছুই বলে দিয়ে দিচ্ছে, কিন্তু আইনের একটা কথা এখানে বলা আছে যে প্র্যাকটিস ডাইরেকশন সাপেক্ষে। তো এখানে আমাদের মহামান্য উচ্চ আদালত আপনার নিম্ন আদালতকে বর্তমানে শুধুমাত্র জামিন শুনানির জন্য এই অধ্যাদেশটা ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আপনাদের আশা করি আপনারা উপস্থিত যারা আছেন তারা জিনিসটা মানে বুঝতে পারছেন যে এটা মানে আইনের একটা অংশে আপনার সুপ্রিম কোর্টকে ক্ষমতাটা দেওয়া আছে যে না, ওনারা প্র্যাকটিস ডাইরেকশন অনুযায়ী করবেন। এখন আমাদের বর্তমান প্র্যাকটিস ডাইরেকশন, যেটা আমি একটু করে আপনাদের এটা নিয়ে বলতাম, যে বলে দিয়েছে বর্তমানে নিম্ন আদালত শুধু জামিন শুনানি করতে পারবেন, আর উচ্চ আদালত হচ্ছে দেওয়ানি সংক্রান্ত মোশন অতীব জরুরি, ফৌজদারি সংক্রান্ত মোশন অথবা রিট পিটিশন শুনানি করতে পারবেন। জি জি। তো ধন্যবাদ হাসমি ভাইকে। আমি আপনাকে এবং মানে যারা শ্রোতা আছেন তারা এই ব্যাপারটি মানে ধরতে পেরেছেন। যদি আপনার কাছে হাসমি ভাই আবার আমরা আসবো এই বিষয় নিয়ে। তো আমি এই পর্যায়ে আমি আবার ডক্টর মোহাম্মদ শোয়েব মাহমুদ ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। আপনি আপনার আলোচনায় আমি কিছু কথা খেয়াল করলাম যে আপনি গ্লোবাল ভিলেজের কথা বলেছেন। গ্লোবাল ভিলেজ একটা শব্দ ব্যবহার করেছেন, গ্লোবাল ভিলেজ। তো এখন এই যে গ্লোবাল ভিলেজের কথা আপনি বলছেন, এই যে করোনাকালীন অবস্থায় গ্লোবাল ভিলেজের কারণেই কিন্তু আমরা এই অনলাইন যে সিস্টেম, মোস্ট প্রবাবলি অনলাইন সিস্টেমটা কিন্তু আমরা এই যে গ্লোবাল ভিলেজেরও একটা অন্যতম একটা অনুষঙ্গ আমরা বলতে পারি, এই যে অনলাইন সিস্টেমটা। তো এই ক্ষেত্রে আমরা যদি আপনি হয়তোবা তখন আপনি এই অনলাইন সিস্টেমটা নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছিলেন, তার সাথে যদি আপনি একটু অ্যাড করে আমাদেরকে বলেন যে আসলে গ্লোবাল ভিলেজ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অনলাইন এডুকেশন সিস্টেমে আমরা কোথায় আছি, যদি এই বিষয়টা আপনার আনসারের সাথে একটু যুক্ত করে বলেন তাহলে একটু উপকৃত হব, সবাই মনে হয় বিষয়টা জানতে পারবে। সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনি যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন, তো আমি সেটাই বলছিলাম যে এই যদি অনলাইন সিস্টেমকে এফেক্টিভ করতে হয় তাহলে আসলে এটার রিসোর্সেস কি কি থাকা দরকার।
তো জি যদিও আমাদের বিষয়টা কি, এখন কিন্তু আমরা একটি জরুরি অবস্থার মধ্যে আছি, আমি বলবো যে একটি জি বিশেষ পরিস্থিতিতে আছি আমরা। বুঝতে যদি অনলাইন এডুকেশন নরমাল পরিস্থিতিতে বলি তাহলে একরকম, আবার এখন যে সময়টা আছে এটি কিন্তু একটি বিশেষ পরিস্থিতি, সেটিও আমাদের ভাবতে হবে যে সার্বিকভাবে পুরোটা নিশ্চিত করাও কতটুকু সম্ভব আমাদের জন্য বা পুরো বিশ্বের জন্য। তো যে জি বিষয়টা যে আসছিলাম যে আসলে কি কি প্রয়োজন, যে আমরা যে গাইডলাইন ইউজিসি আমাদেরকে দিয়েছে, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের কথাই জি ধরি, বলা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে আপনারা ক্লাস, এক্সাম এবং ছাত্র ভর্তি সবই আপনারা ভার্চুয়াল ভাবে করতে পারবেন, অনলাইন পদ্ধতিতে করতে করতে পারবেন। পারেন। জি কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে আমরা এখন যে সীমিত পরিসরে আমরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছি বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা যদি ইউজিসির মতে দেখি তাহলে 53টি বিশ্ববিদ্যালয় তারা মোটামুটি মোর অর লেস ইফেক্টিভলি তারা অনলাইন এডুকেশন সিস্টেম চালু রেখেছে। তো তারা যে জি সিস্টেমটা চালু রেখেছে সেটি হচ্ছে যে অধিকাংশই আহ বিশ্ববিদ্যালয়গুলো তারা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ আছে। এখন হুম ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই একটি সার্থকতা নয়, কারণ আমরা দেখছি যে এই করোনার সময় বন্ধের সময় কিন্তু বাড়ছে। এখন একটা সময় জি হয়তো আমরা যে চিন্তা করছি যে হয়তো বা 1 মাস থাকবে, আমরা ক্লাসগুলো শেষ করলে আমরা হয়তো বা অন ক্যাম্পাস পরীক্ষা নেব, সেটি সম্ভব নাও হতে পারে। এমন হতে পারে যে আমাদের হুম, পরীক্ষাটাও কিন্তু কি হতে পারে যে অনলাইনে নেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে জি আমাদের প্যাডাগজিটা কি হবে, প্যাডাগজিটা কিভাবে নির্ধারণ হবে, এই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা বা নীতি মালা কিন্তু আসা দরকার। কারণ এটি যদি না থাকে তাহলে একেক বিশ্ববিদ্যালয় একেক ধরনের তারা পদ্ধতি ইউজ করবে, হ্যাঁ ব্যবহার করবে। এতে কি হবে যে পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি গরমিল আসতে পারে। একটা তো বিশৃঙ্খলা। আর তো এই ক্ষেত্রে একটি আমি একটি শোয়েব একটি ভাই আপনার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি। কিছুদিন আগে আমরা এক খবর দেখতে পেলাম যে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় অনলাইন শিক্ষা নীতিমালা নামক একটি প্রক্রিয়া নাকি তারা হাতে নিয়েছে, যেটি নীতিমালা তারা করবে অনলাইন সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থায়। এই বিষয়ে কি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটি আমিও দুই একটি পত্রিকায় দেখেছি যে তারা চিন্তা ভাবনা করছে। তবে এর জন্য আসলে আমি মনে করি যে পরিকল্পনা থাকতে হবে। কিছু জি পরিকল্পনা স্বল্পমেয়াদী করা যেতে পারে, মধ্যমেয়াদী করা যেতে পারে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যেতে মেয়াদি পারে। করে। কারণ এটি যদি এমন হয় যে এটার সময়কাল অনেক হচ্ছে, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আর না হলে স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে হবে। সব ধরনের পরিকল্পনা সরকারের হাতে থাকতে হবে। যখন যে ধরনের সিচুয়েশন আছে সেভাবে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। তো আমি যেটি বলছিলাম, যদি এমন হয়, যেমন আপনি জানেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা একটা সেমিস্টারকেই কিন্তু কি করেছে, তারা অনলাইনে কন্ডাক্ট করবে, এ ধরনের একটি তারা কিন্তু জি জি চিন্তা জি ভাবনা করেছে। জি তো এখন জি আমাদেরও যে অবস্থা তাতে মনে হচ্ছে যে 4 মাসের যে সেমিস্টার, কারণ প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরের আগে স্কুল কলেজ হয়তো বা খুলবে না। তো এটি যদি জি ধরে নেই তাহলে আর একটি সেমিস্টার হয়তো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তোবা অনলাইনে পরীক্ষা নিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাটি রয়েছে যে আসলে আমাদের হুম, এক্সামটা কিভাবে হবে, কারণ আমরা জানি যে এখানে এক্সাম নেওয়ার যে সিস্টেম, আমরা এই ক্ষেত্রে যারা শিক্ষক আছি আসলে এখানে শিক্ষকদেরও কিছুটা ব্যাপার আছে যে শিক্ষকরাও কিন্তু ওভাবে এক্সপিরিয়েন্স না। আমরাও কিভাবে নিব, হুম, ছাত্রকে কিভাবে কোপ আপ করবো, সব বিষয় প্রক্রিয়াটাই কিন্তু এখন এমন একটি অবস্থায় যে আসলে পরীক্ষা কিভাবে নেব সেই বিষয়টা স্ট্যান্ডার্ড হবে কিনা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটি কিছু প্রশ্ন সাপেক্ষ। কারণ হুম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি পরীক্ষা নিতে হয় তাহলে সেখানে যেটি থাকে যে তারা কিন্তু এক্সাম সফটওয়্যারের মাধ্যমে করে। কারণ কি, এখানে জি আপনাকে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে অনলাইনে, বা একটা দেওয়া হলো, আপনি আরেকটা ব্রাউজ ইউজ করছেন, করে আপনি উত্তরটা বসিয়ে জি দিচ্ছেন। তো তারা যেটা জি করে যে আপনি যদি অন্য একটা ব্রাউজে যান সাথে সাথে কিন্তু আপনাকে ধরে ফেলবে যে আপনি আরেকটা ব্রাউজ ইউজ করে আপনি পরীক্ষাটা দিচ্ছেন। সুতরাং আপনি চিটিং এর আশ্রয় নিচ্ছেন। এ- এটি এ- হতে পারে না। এবং এই ক্ষেত্রে এটা একটা বিষয়, আরেকটি বিষয় এখানে যুক্ত হতে পারে শোয়েব ভাই। ওই যে প্লেজারিজমের যে বিষয়টি, প্লেজারিজম চেকিং এর যে ফেসিলিটি, এটাও কি সব ভার্সিটি আমার মনে হয় পাবলিক বা প্রাইভেট এফোর্ড করছে কিনা, এটা একটা দেখার বিষয় হতে পারে। সেটি 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 একটা দেখার বিষয়। সেটিও আমাদের কিন্তু সুযোগ খুব কম। হ্যাঁ, তবে আমি একটি কথা জি বলব যে এই যে একটি ইমার্জেন্সি সিচুয়েশন, এই সিচুয়েশনটায় আসলে জি এত বড় পরিসরে চিন্তা না করে এতটুকু চিন্তা করা জি যায়। কারণ আমি আমার ছাত্রদের ক্ষেত্রে এটাই চিন্তা করেছি যে এট লিস্ট ওদেরকে পড়াশোনায় অন্তত অ্যাক্টিভ রাখাটা দরকার। কারণ শিক্ষক বা ক্লাস আমরা কিসের জন্য? কারণ মোহাম্মদ জাফর জি ইকবাল
বিখ্যাত, আপনারা জানেন, হ্যাঁ, শিক্ষা গবেষক, এবং তিনি একটি কথা বলেছেন, আসলে শিক্ষক কি? শিক্ষক হচ্ছে প্রদীপ নিয়ে একটি অন্ধকার ঘরে একজন মানুষের জি। উপস্থিতি, প্রদীপ নিয়ে, অর্থাৎ সেই প্রদীপের আলোয় ছাত্রছাত্রী সেই রুমটির ভিতরে যা আছে সেটি দেখবে, এরকম উনি বলে থাকেন। তো আসলে ছাত্রছাত্রীরা এই যে অনলাইন এডুকেশন, এক্ষেত্রে আমরা দেখছি যে আসলে শিক্ষকের চেয়ে ছাত্রদের গুরুত্ব কিন্তু বেশি। ছাত্রদের হাতেই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু এখন শ্রেণী কক্ষে নেই। এক্ষেত্রে ছাত্রদের ফ্রিডম দিয়ে দিয়েছে, তারা তাদের মতো করে কিন্তু পড়ালেখা করবে এবং তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এটি একটি বিশেষ তবে তাদেরকে অ্যাক্টিভ রাখা। আমি যেটা করছি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র অ্যাক্টিভ রাখি, যে না, তোমরা অন্তত পড়াশোনা থেকে দূরে নাও, তোমরা আমার সাথে আছো, এবং এটি কিন্তু আমার মনে হয় ওদেরকে কিছুটা হলেও পড়াশোনায় সহায়তা করছে, এবং করোনাকালীন এই দুর্যোগ কাটিয়ে উঠতে মনে হয় ওদের সহায়তা করবে। তবে আমি কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, যে আসলে আমাদের চ্যালেঞ্জেস গুলো কি। আমি প্রথমেই বলছি যে এই মূল রিসোর্সেস এর ভিতরে প্রথম দরকার হচ্ছে যে একটা ডিভাইস দরকার। সেই ডিভাইসটি লিস্ট একটা স্মার্টফোন আপনার দরকার। এবং আরেকটি বিষয় হচ্ছে আচ্ছা, যে আমি সোহেব কানেকশন। ভাই আসছি, আপনার এই বিষয়ে আমি আসছি, খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি তুলে ধরেছেন। আমি আসছি, আপনি এই বিষয়টা মনে রাখেন, আমি এই বিষয়ে আসছি আপনার কাছে। তো এই ক্ষেত্রে আমি ধন্যবাদ। এই পর্যায়ে আমি ধন্যবাদ, এই পর্যায়ে চলে যেতে যাচ্ছি আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে, যে অনলাইনে যে বিচারিক প্রক্রিয়া এখন সম্পাদিত হচ্ছে, আপনি বলেছেন যে এখানে যে বেইলের কথাটা মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে, যে প্র্যাকটিসটার কথা বলছেন আপনি আদালতে, জামিন, এবং জামিন কিন্তু আমরা দেখছি যে খুব ভালো পরিমাণে জামিন, আমরা যে নিউজ পেপার যদি দেখি যে ভালো পরিমাণে মোটামুটি জামিন পাচ্ছে। এছাড়া আপনি বলেন কোম্পানি রিলেটেড ইস্যু বা হাইকোর্টের কিছু বিষয় বা রিট সংক্রান্ত বিষয়গুলো এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সম্পাদিত হতে পারে। একটা বিষয় আমার এই খুব জানার ইচ্ছা, যে আসলে এরকম কোন রুলস আছে কিনা। অনেককে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এখানে যদি আমি আমার নিজের বুঝে যেটা আসে, যে ভার্চুয়াল কোর্ট বলতে আসলে এক এক জায়গা থেকে এক একজন থাকবেন, অর্থাৎ মাননীয় বিচারক মহোদয় ওনার জায়গা থেকে উনি যুক্ত হবেন, যিনি লয়ার্স আছেন উনি লয়ারদের জায়গা থেকে অনলাইনে যুক্ত হবেন, বা এখানে অন্য যারা পার্টিজ আছে পার্টিজরাও অনলাইনে যার যার জায়গা থেকে একটা কমন প্ল্যাটফর্মে যুক্ত হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় লয়ারদেরকে দেখা যায় যে বাইরে থেকে বা তার বাসা থেকে সে যুক্ত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা গাউন পরে আসছে। তো এই ক্ষেত্রে এই অনলাইন নীতিমালায় কি এরকম কিছু আছে যে বাসা থেকে বা বাইরে থেকেও যদি সে এই কোর্টে ভার্চুয়াল কোর্টে যুক্ত হয়, গাউন পরে এই কোর্টে তার সাবমিশনটা দিতে হবে ভার্চুয়াল কোর্টে, এরকম কি কোনো গাইডলাইন বা নীতিমালা আছে কিনা, অথবা সে কি নর্মাল যা আমরা সাধারণ পোশাক পরেই এই ভার্চুয়াল কোর্টে উপস্থিত হতে পারে কিনা, এই বিষয়ে কি কোনো দিক নির্দেশনা বা কোনো কিছু আছে কিনা? এই বিষয়ে দিক নির্দেশনা বলতে আবার আমি বলতেছি, মানে আমাদের মহামান্য উচ্চ আদালত হাইকোর্ট ডিভিশন এই ব্যাপারে প্র্যাকটিস ডাইরেকশন জারি করেছেন। তো সেখানে যদিও মানে ড্রেস কোড নিয়ে একদম সুনির্দিষ্ট কোনোভাবে বলা নাই যে পরেই আসতে হবে, তারপরে বলা আছে আদালতের সম্মান রক্ষা করে চলতে হবে। আদালতের সম্মান রক্ষা করা মানে লয়ারদের অন্যতম একটা ডিউটি হচ্ছে ওনারা ফর্মাল ড্রেস কোড ফলো করবে। তো যদিও সুনির্দিষ্টভাবে বলা নেই, তারপরে ওনাদের গাউন পরে পড়তে হবে, কারণ এজ এ লয়ার when you put on the black gown you are an officer of the court. তবে এই ক্ষেত্রে গাউনের বা আইনের একটা অবমূল্যায়ন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দেয়। যদি আদালতের বাইরে কেউ গাউন পরে বিচারিক প্রক্রিয়া যুক্ত হয়, এরকম হতে পারে, একটা আশঙ্কা থেকে যায় যে কোনো না কোনো কারণে আইনের অমান্য করা বা পোশাকের মানে অবমাননা করাও কিন্তু একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরো একটা ক্লারিফিকেশন দরকার। আমার মনে হয় যে আসলে লয়ারদের ক্ষেত্রে এই বিষয়টা কতটুকু ম্যান্ডেটরি বা এই বিষয়টা নিয়ে আরো ভাবা যেতে পারে। আমি জাস্ট ব্যক্তিগত একটা অভিমত আপনাদের সাথে এটা শেয়ার করছি। মতামতের সঙ্গে আসলে আমি মানে খুবই একমত পোষণ করি। আসলে সত্যি কথা বলতে নিম্ন আদালতে প্র্যাকটিস করে আমার যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের আইনগুলা কিংবা আমাদের ড্রেস কোড গুলা, আমরা হচ্ছে ব্রিটিশদের উপনিবেশ ছিলাম এক সময়, তো আমাদের ড্রেস কোড ওদের মতোই থেকে গেছে। তো আমাদের ড্রেস কোডটা আসলে মানে বাংলাদেশের আবহাওয়ার মানে সত্যি কথা বলতে উপযুক্ত না। মানে আপনি একটা মানে শার্ট পরবেন, টাই পরবেন, এরপরে কোট পরবেন, এরপরে গাউন পরবেন, যেটা গরমের সময় আমাদের ঢাকা বারের টেম্পারেচার সাধারণত থাকে আপনার 36 to 40, ওখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা সব জায়গায় নাই। অনেক লয়ারকে আমি দেখি মানে আমাকেও মানে অন্তর্গত করে নিতে হবে, তো হাঁসফাঁস করেন বাতাসের জন্য। ওখানে হচ্ছে স্থান সংকুলান প্রচন্ড ভিড়।
তো এই ব্যাপারে আমি আমার মানে সিনিয়র আইনজীবী যারা আছেন কিংবা মহামান্য বিচারপতি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের ড্রেস কোড নিয়ে যদি ওনারা কোনো একটা কিছু চিন্তা ভাবনা করেন যখন আমরা করে থাকি সেটা ভালো হয়। তো আপনি যে অবমাননার কথা বললেন, অবমাননাটা বাইরে যে হচ্ছে না এটা আসলে দায়িত্ব নিশ্চিত করে আমাদের আইনজীবীর দায়িত্ব। কারণ যখনই একটা কালো কাউন্টার পড়ি, এটা সম্মান এবং মর্যাদা রক্ষা করার দায়িত্ব কোর্টের নয়, এটা আমাদেরই দায়িত্ব। আর হচ্ছে গিয়া আপনি আরেকটা ব্যাপারে আমি গতবার আলোকপাত করতে গিয়েছিলাম, তো যেটা বলতে যাচ্ছিলাম, আপনি বলছিলেন বারবারই যে এই আইনটাতে কিন্তু দেখবেন সেকশন 3-এ বলা ছিল যে প্র্যাকটিস ডাইরেকশন সাপেক্ষে, আবার 5-এ বলতেছে যদি আমাকে এই যাত্রায় 5টা মিনিট সময় দেওয়া হয় তাহলে আমি একটু আইনটা নিয়ে আরেকটু বলবো। শিওর ডেফিনেটলি প্লিজ বলেন। আচ্ছা দেখেন, আইনে হচ্ছে কি আপনার মানে এই যে আমি শুরুতে বলছিলাম যে আমাদের এই আইনটা কেন, এই অর্ডিন্যান্সের কেন প্রয়োজন হলো, এখন হচ্ছে কারণ আমি আগে আলোকপাত করেছেন যে সাক্ষ্য আইন, দেওয়ানি কার্যবিধি ইত্যাদিতে বলা আছে যে সশরীরে উপস্থিত থাকতে হবে। এই সেকশন 4-এর মাধ্যমে এই যে জিনিসটাকে বলা হলো যে ভার্চুয়াল উপস্থিতিটাই হচ্ছে সশরীরে আদালতে উপস্থিতি হিসেবে গণ্য হবে। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, বাট এখন মানে যেটা হচ্ছে সাক্ষ্য আইনে কিন্তু সবকিছু করা সম্ভব না। বাংলাদেশের তথ্য প্রযুক্তি বলেন অথবা আমাদের আইনি কাঠামোই বলেন, এটার জন্য এখনো প্রস্তুত না। এই কারণে প্র্যাকটিস ডাইরেকশনের কথাটা চলে আসতেছে। যাই হোক, তবে আমরা আইনজীবী যারা আছি, আপনাদের মতো যারা গণ্যমান্য পিএইচডি লরিয়েটরা আছেন, আপনার মানে অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, একাডেমিশিয়ান আছেন, তারাও এটা বলবেন স্বাগত জানানো উচিত। কারণ এটা হচ্ছে কি একটা যুগান্তকারী আইন, যেটার মাধ্যমে শুধু করোনাকালীন না, ভবিষ্যতেও আমরা ভার্চুয়াল কোর্টটা কাজে লাগাতে পারি। এটা নিয়ে মানে আমাদের আইনমন্ত্রী জনাব আনিসুল হক একটা কথা বলেছেন যে এটা শুধু করোনাকালীন না, ভবিষ্যতে যে কোনো দুর্যোগ হোক যাই হোক, এই আইনের কারণেই কোর্ট গোজ অন, মানে লাইফ গোজ অন বলে একটা প্রবাদ আছে। তো এখানে বলা যাবে যে কোর্ট গোজ অন, whether any calamity or any extraordinary কোনো ইভেন্ট যদি ঘটেও, তারপরে আপনার কোর্ট গোজ অন, কোর্ট চলবে। তো হচ্ছে কি আপনার মানে এই দেখে এখন এই জায়গাটা আমি চলে আসছি। আপনি মানে বারবার যেটা বলছিলেন যে আপনি কেন শুনছেন শুধু জামিন শুনানি হচ্ছে, এখন যেহেতু আমাদের আদালত এখনো পুরোপুরি, কারণ একটা আপনার মামলাতে আপনি জানেন সিভিল মামলা, ক্রিমিনাল মামলা, অনেক ধরনের মামলা থাকে নিম্ন আদালতে, অনেক ধরনের প্রসিডিউর থাকে, যেগুলো সবকিছু ডিজিটালাইজ করা সম্ভব এখনো হয় নাই। ইনফ্যাক্ট মানে এই ব্যাপারে আমি একটু পরে আলোকপাত করবো। আমাদের মাননীয় অন্য অতিথিকে কাছে আমি খুব সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি, ওনাকে সুযোগ দেওয়ার জন্যই আমি পরে এটা নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। বাট বলে রাখি যে এই যে প্র্যাকটিস ডাইরেকশন অথবা প্র্যাকটিস নির্দেশনা জারির ক্ষমতা, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অথবা হাইকোর্টকে আপনার মানে সবসময় জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কাজেই দেখেন এই যে প্র্যাকটিস ডাইরেকশন, এটার মাধ্যমে কিন্তু বলা হয়েছে না সব ধরনের মামলা না, নিম্ন আদালত শুধুমাত্র জামিন শুনানি করতে পারবে। আচ্ছা, আমি এই পর্যন্তই আমার আলোচনাটা সীমিত রাখি। আমি ডক্টর সোহেবের আলোচনা শোনার জন্য অত্যন্ত উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি। উনি খুব সুন্দরভাবে কিছু কিছু পয়েন্ট আমাদের তুলে ধরছেন, তো দেখি উনার কি বলার আছে নেক্সট। স্বাগত জানাচ্ছি ডক্টর সোহেব ভাইকে। ধন্যবাদ। আমার কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ছিল, তো যাই হোক বিদ্যুৎ চলে এসেছে। পুনরায় স্বাগতম আপনাকে আমাদের সাথে। জি, তো এই ক্ষেত্রে জি সোহেব ভাই, এই যে অনলাইন এডুকেশন সিস্টেমের কথা আমরা বলছি এবং আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, হয়তো রাতারাতি আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, হয়তোবা ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা রাতারাতি হয়তো আমরা ওই পর্যায়ে যেতে পারবো না, কারণ এখানে অনেক বিনিয়োগের বিষয় আছে, টেকনোলজিক্যাল বিষয় আছে এবং আমাদের মনস্তাত্ত্বিক বিষয় কিন্তু এখানে জড়িত, যে আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা কতটুকু এটা আমি এফোর্ড করতে পারবো বা নেওয়ার মন মানসিকতা আছে কতটুকু, অভিভাবকদের মন মানসিকতার বিষয়, শিক্ষক শিক্ষিকাদের মন মানসিকতার বিষয়, উদ্যোক্তা যারা আছেন, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তাদেরও এখানে এফোর্ড করার বিষয়, অনেক বিষয় কিন্তু এই প্রক্রিয়াটির সাথে জড়িত। তো এই ক্ষেত্রে আমার যা মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা এখন চলছে বা সামনে যাবে,
তাতে কিন্তু আমার মনে হয় যে এই যে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, এই অনিশ্চয়তা দূর করার জন্য কি কি করা যেতে পারে, এবং এটার জন্য আমি আপনার কাছ থেকে শিক্ষার্থীদের করণীয়, শিক্ষক শিক্ষিকাদের করণীয়, উদ্যোক্তা বা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা ট্রাস্টি বোর্ড বা যারা এডুকেশনাল এই কার্যক্রমের সাথে জড়িত, সরকার, ইউজিসি, তাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ হায়দার ভাই। আসলে যেটা বলছিলাম যে অনলাইন এই সিস্টেম বা এডুকেশন সিস্টেমে যদি পুরো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসতে হয়, আপনি দেখবেন যে আসলে প্রথমেই যে বিষয়টি হচ্ছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো যদি সেই শিক্ষা ব্যবস্থার কথাই বলি, যে আপনি প্রথমেই দেখবেন যে ইউজিসি যে নীতিমালাটা প্রকাশ করলো বা তারা যে গাইডলাইনটা দিল আমাদের, সেটি বিশেষভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করেই তারা কিন্তু দিয়েছে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিভাবে চলবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়কে তারা বলল যে তাদের একাডেমিক কাউন্সিলে তারা সিদ্ধান্ত নিয়ে তারা যেভাবে খুশি সেভাবে তারা তাদের অনলাইন কার্যক্রম চালাবে। তো এখন একটা দেশের শিক্ষা ব্যবস্থা একই ধরনের হবে, এটি অভিন্ন হবে, এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং সেটি হওয়া উচিত। আজকের এই যে একটি পার্থক্য হচ্ছে, আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়, কিছু কিছু কয়েকটি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু অনলাইন কার্যক্রম পুরোপুরি শুরু করেছে। তার মধ্যে আমরা বুয়েট বলতে পারি, মাওলানা ভাসানী ইউনিভার্সিটিও শুরু করেছে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়তো ক্ষেত্র বিশেষে তারা বিভিন্ন বিভাগ ওয়াইজ কিন্তু তারা শুরু করেছে। তো এভাবে শুরু করলেও কিছু বড় বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু এখনো ওভাবে আসেনি। তবে তাদের ভাববার সময় এসেছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো এভাবে দীর্ঘদিন বন্ধ থাকলে হয়তোবা বিশ্ববিদ্যালয়গুলো তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। তো এই ক্ষেত্রে যে বিষয়টি করণীয়, আপনি দেখবেন যে এই যে একটি বৈষম্য তৈরি হচ্ছে, আপনি দেখেন যে এটি কিন্তু একটি বৈষম্য তৈরি হচ্ছে, যে আমরা যদি স্টুডেন্টদেরকে হয়তো অনলাইন এডুকেশনে নিয়ে আসলাম, আমরা হয়তো তাদের ডিগ্রি দিয়ে দিলাম, তারা হয়তো পাশ করে গেল, কিন্তু দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সেশন জটে পড়ে তারা যদি পিছনে পড়ে যায়, সেটি কিন্তু একই শিক্ষাবর্ষে ভর্তি হয়ে একজনের বড় ধরনের বৈষম্য হয়ে যাচ্ছে। এটিও কিন্তু কাম্য না শিক্ষা ব্যবস্থায়। তো হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারা শুরু করেছে তাদের প্রয়োজনে, হয়তোবা তাদের বিশ্ববিদ্যালয় চালানো সহ অনেকগুলো বিষয় জড়িত থাকে, ছাত্রদের টিউশন ফি, যে কোনো প্রয়োজন থেকেই তারা শুরু করেছে। কিন্তু এটি শুধু এই প্রয়োজনে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটি পাবলিক, প্রাইভেট এবং এছাড়াও প্রাথমিক বা অন্যান্য যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সবারই কিন্তু একই সাথে শুরু করতে হবে এবং করা উচিত। না হলে পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা মানে বিশৃঙ্খলা বিরাজ করবে। শোয়েব ভাই, আপনি বলতে চাচ্ছেন একটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ এফোর্ট, একটা কোঅর্ডিনেশন এবং কম্প্রিহেন্সিভ এফোর্ট দরকার সর্বক্ষেত্রে, আপনি বলতে চাচ্ছেন কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দরকার। সেটি আমি বলছি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, যে সবকিছু যেন একটা সমান তালে চলে, না হলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা যেটি চলছে সেটি আসলে খুব ভালোভাবে চলবে না। তো আরেকটি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে আমাদের স্টুডেন্টরা কতটুকু গ্রহণ করছে। আপনি এই যে গতদিন আমি একটি টক শো দেখছিলাম, যে সেখানে একজন উল্লেখ করছিল যে প্রথম আলো একটি রিপোর্ট আসছে যে ছাত্রছাত্রীরা আসলে বিষয়টাকে কতটুকু গ্রহণ করছে। তো সেখানে প্রায় 70% তারা কিন্তু বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না। আসলে কি একটি নতুন বিষয়কে সহজভাবে নেবে না, এটি প্রত্যাশিত, একটি নতুন বিষয়কে সহজভাবে নেওয়া যায় না। কারণ আপনি দেখবেন যে এই করোনা কালে, তাও আবার, অর্থাৎ আমাদের দেশের ছাত্রছাত্রীরা অধিকাংশই কিন্তু এখন তারা তাদের গ্রামের বাড়িতে, আমাদের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু গ্রামের, তো তারা গ্রামে অবস্থান করছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং একটা বিষয় আছে, সেটি মেনটেন করতে হচ্ছে, বাড়ির বাইরে যেতে পারছে না, অনেকগুলো সীমাবদ্ধতা তাদের রয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু ভাববার সময় এসেছে। তবে আমি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই। আমার বিশ্ববিদ্যালয়ে যখন অথরিটি আমাদেরকে একটা নির্দেশ দিল যে আপনারা শুরু করেন, অনলাইন ক্লাসটা স্টার্ট করেন, তো আমি প্রথমেই আমার যারা শিক্ষার্থী, অর্থাৎ যারা ক্লাসে যারা সিআর, তাদেরকে আমি প্রথম ফোন দিই যে তোমরা একটা কাজ করো, যে আমাকে একটা ইনফরমেশন দাও যে কার কার কাছে স্মার্টফোন আছে, কে কে আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে অ্যাটলিস্ট যুক্ত হতে পারবে, এরকম একটি রিপোর্ট তোমরা তোমাদের ক্লাস থেকে আমাকে দাও। তো স্বাভাবিকভাবেই আমার কাছে একদিন পরে ফোন আসলো, স্যার
আমাদের তো আমার ইউনিভার্সিটিটা একটু বলা যায় যে একটু রিমোট এরিয়াতেই, জামালপুর একটা জি স্মল জি টাউন, সেখানে অবস্থিত। অধিকাংশ ছাত্রছাত্রী গ্রামের। তো সেই হিসেবে তারা একটা রিপোর্ট দিল আমাকে এইভাবে যে আমাদের তো খুব বেশি একটা সামর্থ্য সবার নেই, কিছু কিছু এমন আছে জি যে তাদের ওখানে ভালো নেটওয়ার্কই পাওয়া যায় না। কিছু আছে যারা গ্রামের বাড়িতে আছে, জি সেখানে 3Gর বালাই নেই, 3G নেই, 2G আছে। তো এইভাবে জি অনেকেই রিপোর্ট দিল এবং বলল যে আমাদের মোটামুটি 70% বা মোর অর লেস 60% আমাদের ছাত্রছাত্রী স্মার্টফোন আছে এবং তারা ব্যবহার করার যোগ্য, আর অন্যদের ক্ষেত্রে আমরা বলতে জি পারছি না। তো আমি বললাম যে অ্যাটলিস্ট তোমরা স্টার্ট করো, শুরু করো। শুরু করলেই না একটা জিনিসের সূচনা হবে। আমরা যদি প্রথমেই নেগেটিভ ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা শুরু করতে পারবো না। জি তো ইনশাল্লাহ আমরা কিন্তু সেটা শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রায় 80% শিক্ষার্থী তারা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে শরিক হচ্ছে এবং আমরা কিন্তু সাকসেসফুলি এই অনলাইন ক্লাসগুলো করতে পারছি। হ্যাঁ তো আসলে প্রতিবন্ধকতা তো থাকবেই। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠাটা আমার মনে হয় একটি শিক্ষক যদি সরাসরি ছাত্রদের সাথে অ্যাক্টিভলি তাদের সাথে যদি যুক্ত হতে পারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, তাহলে ছাত্রছাত্রীদের সাথে যদি অ্যাক্টিভলি শিক্ষকরা জড়িত হয়, এই অনলাইন শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে এটিকে কিন্তু বেগবান করা সম্ভব। আচ্ছা। আমি 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 এই বিশ্বাস ক্ষেত্রে করি এটা। শোয়েব ভাই, আপনি চমৎকার ভাবে কিছু পয়েন্ট তুলে ধরেছেন এখানে। আপনি যে একটি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ বা হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলেছেন, যে এই ক্ষেত্রে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোই আছে সবার একই রকম, একই সিস্টেমে, একই পদ্ধতিতে শিক্ষাদান, শিক্ষা জ্ঞানের আদান প্রদান, বিতরণ, জ্ঞান বিতরণ, এই প্রক্রিয়ার সাথে সমানভাবে পাবলিক প্রাইভেট সবগুলিরই আসা উচিত ছিল। যদিও আমরা আসলে বাস্তবে দেখতে পাচ্ছি যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বলেছে যে তারা তাদের গ্রামের স্টুডেন্ট যারা রিমোট এরিয়ায় আছে তাদের কথা চিন্তা করে তারা কিন্তু অনলাইন সিস্টেম থেকে ওরা কিন্তু বলেছে যে না, আমরা এখন যেতে পারছি না। কিন্তু তারা আমি আই এম নট শিওর যে আসলে কতদিন এইভাবে এই শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকা পসিবল হবে অনলাইন সিস্টেমে না যেয়ে। আর যেখানে অলমোস্ট আমাদের 80 to 90% মানুষের হাতেই স্মার্টফোন এবং ইন্টারনেট আমরা ইউজ করছি, ফেসবুক ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি। তো এইসব জায়গায় যখন এক ধরনের বৈষম্য বা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয় বা এরকম ধরনের সমন্বয়হীনতার অভাব দেখা দেয়, তখন কিন্তু আসলে চিন্তার বিষয়। তো আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেভাবে অনলাইন প্রক্রিয়াকে তারা গ্রহণ করে নিয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটিগুলোরও উচিত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে তাল মিলিয়ে একই সাথে এই কার্যক্রমের সাথে যুক্ত হওয়া। তো আমি এই বিষয়ে আরো কথা বলবো। তো তার আগে আমি এখন ব্যারিস্টার হাশমি ভাইয়ের কাছে যেতে চাই যে আসলে যে অনলাইন যে বিচারিক কার্যক্রম চলছে, তো এই কার্যক্রমের প্রতিবন্ধকতা হিসেবে আপনি কি কি দেখছেন, যে অনলাইন ভার্চুয়াল সিস্টেমে যে বিচারিক কার্যক্রম হচ্ছে এর প্রতিবন্ধকতা গুলো কি বা চ্যালেঞ্জেস গুলো কি হতে পারে? হাশমি ভাই। ধন্যবাদ ডক্টর নাইম ভাই। হ্যাঁ, প্রতিবন্ধকতা আছে, অনেক কিছুই আছে। বাট প্রতিবন্ধকতায় যাওয়ার আগে আমি মানে নিম্ন আদালতে যে কোন পদ্ধতিতে মানে প্রতিবন্ধকতা আসার আগে কিভাবে আসে এটা তো বলতে হবে। তো বলার জন্যই যাচ্ছি যে কোন পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন। প্রথমে আমি নিম্ন আদালতের কথাই গিয়ে তুলতে যাচ্ছি। তো আপনারা মানে দেখে থাকবেন, আমি স্ক্রিনে শেয়ার করতেছি। আপনাকে আমরা দেখতে পাচ্ছি? জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে myjudiciary.org.bd। এটার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে জামিন শুনানি এবং অন্যান্য হাইকোর্টের যা কাজ আছে এগুলো করতে পারবেন। কারণ বলছি কিভাবে হবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে আসলে বলতে গেলে সবসময় ইতিহাস চলে আসে, কারণ এটা হচ্ছে কি আপনার মানে অনেক রিসেন্ট একটা ইতিহাস, মানে খুবই সাম্প্রতিক সময়ের একটা ব্যাপার স্যাপার, তাই সবসময় ইতিহাসটা চলে আসতেছে। বক্তারা যদি একটু আপনার মানে অনুরোধ থাকবে যাতে বিরক্ত না হন, কারণ আমরা সবাই জানি those who don't treat history well, history treat them very তো হচ্ছে কি আপনার মানে আপনার মানে ইতিহাসটা এখানে আমাদের জানা গুরুত্বপূর্ণ যে না কিভাবে এটা আসলো। এখন আপনার মানে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আপনার মানে একের অধিক প্র্যাকটিস ডাইরেকশন জারি হয়েছে। এখন নিম্ন আদালতের ব্যাপারে যে প্র্যাকটিস ডাইরেকশনটা জারি হয়েছে সেটা হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার নিম্ন আদালতের ব্যাপারে এটা বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে আপনার আমাদের নিম্ন আদালতের উচ্চ আদালতের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথাটা বলা হয়েছে
যে হ্যাঁ কোন কোন জায়গায় কারা কারা এই দায়িত্বটা নিতে পারবেন। দেখেন আইনের কথা ছিল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিটি জেলা ও দায়রা জজ, অর্থাৎ জেলা জজ এবং দায়রা জজ, মহানগর এলাকার দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জাজ, শিশু আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালিয়ে নিতে পারবেন। এখানে দেখবেন যদিও লিস্টটা পড়তে হয়তো অনেক বড় মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু আদালতের সংখ্যা কিন্তু কম্পারেটিভলি অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম। সমগ্র আদালতকে এই এখতিয়ারটা দেওয়া হয় নাই। আচ্ছা, এখন হচ্ছে এই যে এখতিয়ারের কথায় চলে আসলাম, এখতিয়ার বলতে শুধুমাত্র জামিনের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন যে আইন আমরা এতক্ষণ দিয়ে দেখতে আসলাম, তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020, সেখানে শুধুমাত্র মানে বলা হয়েছে সবকিছুই আপনারা করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস ডাইরেকশনের মাধ্যমে কি করা হলো, এখতিয়ারটাকে সীমিত করে দেওয়া হলো। এখন সীমিত করে ওনারা আপনার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন শুনানি করতে পারবেন। এখন যে জামিন যে শুনানি করতে পারবেন, এখানে অনেকেই আছেন হচ্ছে গিয়ে আপনার মানে এই পদ্ধতি সম্বন্ধে অবগত। আমরা যারা আমাদের যারা লার্নেড অ্যাডভোকেটরা আছেন, ওনারা এই পদ্ধতি সম্বন্ধে অবগত, যেহেতু প্রায় 8 দিন হয়ে গেল এই পদ্ধতিতে কাজ হচ্ছে, তো সবাই মোটামুটি অবগত। তারপরেও খুব ছোট করে আমি অবগত পদ্ধতিটা বলতে চাই। এই প্রথমবারের মতো এটা ইউএনডিপির সঙ্গে মিলে সরকারের একটা উদ্যোগ, এই যে mycourt.judiciary.org.bd আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা। এইখানে আপনারা ঢুকে নিজের প্রোফাইলটা আইনজীবীর তৈরি করেন। আপনারা শুধু নিজেদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি আপনার কোর্টে প্রবেশ করবেন। ফোন নাম্বারও দেখার প্রয়োজন আছে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিভাবে জামিন আবেদন করবেন, পোর্টালেই আপনার যখনই প্রবেশ করবেন, লগ ইন করলে আপনার মানে সাইন আপ করার পরে লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে জামিন আবেদন এবং বেইল বন্ড দাখিল দুইটা ঘর আসে। এখন কোনো আইনজীবী যদি জামিন আবেদন করেন, তাহলে প্রথমে এ সংক্রান্ত ঘরে প্রবেশ করে মূল জামিন আবেদন, ওকালতনামা এবং সংযুক্ত নথিপত্র 3টি ধাপে আপলোড করবেন। এখন ডক্টর নাইম ভাই, আপনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ এই যে এই আইনটার নেগেটিভ দিকটা কি, এখন নেগেটিভ দিকটা এই জায়গায় চলে আসতেছে। দেখেন, যদি আমরা বলছি ভার্চুয়াল কোর্ট, কিন্তু বেল বন্ড কিন্তু বেল বন্ড কি আপনার মানে যখন এটা জমা দিতে হবে, আপনার নির্ধারিত একটা টাকার বিনিময়ে কিনে এটা জমা দিতে হবে যখন জামিন আবেদন করবেন আপনি। তো হচ্ছে গিয়ে এখন বেল বন্ডটা কিন্তু সবগুলোর কাছে রেডি থাকে না। এটা কেনার জন্য অ্যাডভোকেটদের দেখা যাচ্ছে আবার কোর্টে যাওয়ার প্রয়োজন হয়, অথবা তাদের অধীনস্থ যদি কোনো কর্মচারী থাকেন, ওনাদের এই জায়গায় মানে আসা যাওয়া করতে হচ্ছে। এখন হচ্ছে গিয়ে মানে এই জরুরিকালীন অবস্থায় অনেকেরই কর্মচারী দেখা যাচ্ছে দেশের বাড়ি চলে গেছেন। ইনফ্যাক্ট অনেক উকিল ওনারা নিজেদের দেশের বাড়িতেই চলে গেছেন। অনেক আমার পরিচিত উকিল আছেন, আমাদের লার্নার আছেন যারা দেশের বাড়িতে, তারা কিন্তু মানে এই অবস্থায় মানে করতে পারছেন না, যদি না যাদের হচ্ছে বেল বন্ডের মানে অসংখ্য প্রস্তুত না থাকে, যেটা খুবই মানে খুব বড় মাপের চেম্বার, যেটা না হলে সাধারণত এটা হয় না। বেল বন্ড গুলা অ্যাডভোকেটের কাছে সাধারণত থাকে না, তো সেটা আনা না, এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। তো হচ্ছে কি এই কারণে মানে অনেকে রিকমেন্ড করেন যে না, আমাদের বিকাশ অনলাইন পেমেন্ট সিস্টেম, এই ধরনের পেমেন্ট সিস্টেমে এটা যদি একটা ব্যবস্থা থাকতো, সেক্ষেত্রে ডিজিটাল বেল বন্ড যদি সাবমিট করা যেত টাকার পেমেন্টের বিনিময়ে, যেভাবে আমরা এখন ইলেকট্রিক বিল শোধ করতে পারতেছি, আপনার গ্যাসের বিল দেওয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে, এই ধরনের একটা পদ্ধতি যদি আশা করি আসবে। আসলে শুরুতেই সমালোচনা করা উচিত না, অনেক মানে আপনার মানে একটা কঠিন পরিস্থিতিতেই আইনটা মানে পাশ করা হয়েছে। অনেক আচ্ছা হাশমি ভাই, আপনি তো কোর্টে প্র্যাকটিসের সাথে জড়িত আছেন, তো এই ক্ষেত্রে যে অনলাইনে যে এখন কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি, এখনকার যে অনলাইন সিস্টেম বা ইন্টারনেটের গতি বা আমাদের মূলত আমরা তো মোবাইল বা ল্যাপটপ বা বিভিন্ন ডিভাইস ইউজ করছি এই বিচারিক অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য। এই যে আমাদের নেটওয়ার্ক সিস্টেম বা ইন্টারনেটের গতি বা আমাদের টেকনোলজিক্যাল যে সাপোর্ট গুলো, এটা কি কতটুকু আমাদের এই ভার্চুয়াল বিচারিক কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করেন? আমি যেটা বলতে চাই, যারা ব্রডব্যান্ড কার্যক্রমে আওতাধীন আছেন, যেটা হচ্ছে কি আসলে আমাদের ব্রডব্যান্ড কাভারেজ, আমি ঠিক টেকনিক্যাল কি বলে আপনার মানে এসব কারিগরি দিক সম্পন্ন নিয়ে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানগুলো আমার অতটা ভালো জানা নেই, বাট আমাদের দেশে ব্রডব্যান্ড কাভারেজ আমি ধারণা করি অনেক কম, মানে ভালো। আর
আমাদের মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা। এটা মানে আপনার ঢাকার বাইরে কিংবা অন্যান্য জায়গায় 4G নেটওয়ার্ক বলেন, সবার কাছে 4G নেটওয়ার্কের অ্যাক্সেসও নাই। আপনার মানে অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটাও আছে, সবাই তো আর সবকিছু অ্যাফোর্ড করতে পারবে না, অথবা অনেক রিমোট এলাকায় দেখা যাচ্ছে যে না যোগাযোগ ব্যবস্থা অথবা ইন্টারনেট ব্যবস্থা অতটা শক্তিশালী না। তো ওসব জায়গার জন্য মানে বেশ বড় একটা প্রতিবন্ধকতা আমি বলবো এটার জন্য। বাট যেভাবে ডক্টর সাহেব বললেন, আসলে শুরুতে নেতিবাচক না হয়ে আপনার মানে চেষ্টা করা উচিত। হয়তো এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে একটা চাপ তৈরি হবে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপর, অথবা যে আপনার ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার আছেন আমাদের উপর একটা চাপ তৈরি হবে যে না আমরা একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে হবে। এই তাগাদাটা যদি তৈরি হয় তাহলে দেখা যাবে যে না ভবিষ্যতে হয়তো অনেক এলাকাগুলোই আপনার ব্রডব্যান্ড কাভারেজের ভিতরে চলে আসবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশে ব্রডব্যান্ডের খরচ কিন্তু অত্যন্ত অল্প। দেখা যাচ্ছে যে আপনার মানে আমাদের টাকার মূল্য মানে 500 টাকায় মান্থলিতে ভালো ব্রডব্যান্ড সার্ভিস পাওয়া যায় আনলিমিটেড। আমাদের দেশে যদিও মাননীয় প্রধানমন্ত্রী গত 10 বছরে প্রভূত উন্নতি সাধন করেছেন, তারপর আমি বলবো মানে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় মালদ্বীপ বলেন, আমাদের ভারত বলেন, এসব দেশের তুলনায় আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো যথেষ্ট ব্যয়বহুল, এক্সপেন্সিভ। তো আমি বলবো যে এটা সহজলভ্য করার জন্য, এটার আপনার মানে যেটাকে বলে আমরা ব্যান্ডউইথটা বাড়ানোর জন্য, তো যাতে এই ধরনের ডিজিটাল কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বলেন, আপনার আদালতের কার্যক্রম বলেন, চালাতে সুবিধা হয়। এখানে একটা পয়েন্ট আমার আছে যে আদালতে যেহেতু ভিডিওর প্রয়োজন হয়, আপনার মানে কাজে ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডটা বেশ ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে বিচার কার্য চলার সময় আপনার কথা ভেঙে আসতেছে, আপনার মানে হয়তো আপনার যেটা দেখা যাচ্ছেন ছবি ভেঙে যাচ্ছে, অথবা জাজের কথা শুনতে পাচ্ছেন না লার্নারের যুগে। তো এই ধরনের এই প্রতিবন্ধকগুলো হচ্ছে, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু চালু না করে উপায় ছিল না। এই যে চালু হয়েছে এই দুদিনে আপনার মানে প্রায় 25,000 জামিনের আবেদন হয়েছে। তো আপনার মানে সংখ্যাটা কিন্তু অল্প না। তো আমি এই পর্যন্ত বলে না, তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই করোনাকালীন অবস্থায় বিশেষ যে একটা অবস্থা এখন চলছে, এই অবস্থায় আমার মনে হয় ইন্টারনেট, বিশেষ করে ইন্টারনেট ব্রডব্যান্ড বা যে আমার সিস্টেমটা বলছি ইন্টারনেট সিস্টেম, পুরোটা একটা স্মুথ একটা ব্যবস্থা থাকলেই প্রপার জাস্টিস এনশিওর করা সম্ভব। সীমিত পর্যায়ে যে বিচারিক অবস্থা চলছে, আমার মনে হয় যে আমাদের এখন যারা ওই সেক্টর নিয়ে কাজ করছেন সরকারের, তাদের ওই দিকটা নজর দেওয়া উচিত। যেহেতু আমরা বিচারিক কার্যক্রমটাকে ভার্চুয়াল ভাবে নিয়ে এসেছি, যেহেতু নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং দ্রুত গতির ইন্টারনেটটা মানে আমরা সবসময় দিতে পারি এবং তা যেন আমাদের সাধ্যের মধ্যে হয়। তো এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে কিন্তু বিচারিক কার্যক্রমটাও স্মুথলি রান করা সম্ভব। এই ক্ষেত্রে আমি ডক্টর শোয়েব ভাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। এই ক্ষেত্রে আমি শিক্ষক হিসেবে, নিজে একজন শিক্ষক হিসাবে আপনার কাছে একটু আলোচনা, আমি একটা বিষয়ে দাবি রাখছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ করে অনেক ইউনিভার্সিটি পরীক্ষা নিবে, অনলাইন পরীক্ষা নিবে, অনেকে আবার হয়তো স্বাভাবিক হওয়ার পর যদি হয় তখন নিবে। এই যে অনলাইন পুরো সিস্টেমটার অ্যাডপ্ট করার পর, নেওয়ার পর শিক্ষা কার্যক্রমে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু স্টুডেন্ট, এটা তাদের হয়তো রিমোট এরিয়ার কারণে হোক, তারা গ্রামে থাকতেছে বা তাদের অ্যাফোর্ড করার মতো এবিলিটি, ইন্টারনেট, ল্যাপটপ বা আমরা যদি স্মার্টফোন বলি, এগুলো হয়তো অ্যাডপ্ট করার মতো অবস্থা তাদের নাই। এইগুলোর কারণেও কিন্তু অনেক সময় দেখা যাবে যে ওরা পুরোপুরি অর্থনৈতিক কারণে বা তাদের, আবার এরকম একটু আগে আপনি বলেছিলেন যে অনেকে হয়তো মন মানসিকতার বিষয়, নতুন কিছু নিতে সবার একটা অনীহা থাকে। এই বিষয়গুলো কিভাবে আমরা সমাধান করতে পারি? ধন্যবাদ হায়দার ভাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কিছুক্ষণ একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবার অফলাইনে ছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো যে বিষয়টি আপনি বললেন যে আসলে পুরো বিষয়টাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, কারণ এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী হয়তোবা এই অনলাইন এডুকেশনে হয়তো আসতে পারছে না বিভিন্ন কারণে, অনেক চ্যালেঞ্জ আমাদের আছে। তো এই চ্যালেঞ্জ গুলোর ক্ষেত্রে আপনি যেটি বললেন যে অনেক শিক্ষার্থী যদি অংশগ্রহণ না করে, সে যদি পরীক্ষা না দেয়, সে যদি অংশগ্রহণ না করে এবং সে যদি সেমিস্টারকে মিস করে, তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়। তবে এই ক্ষেত্রে আমি 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 বলবো যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো যে অনলাইন সিস্টেম পরিচালনা করছে, তাদের যেহেতু সুপারভাইজিং অথরিটি ইউজিসি আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উচিত একটা প্ল্যাটফর্মে আসা,
যে তারা যে শিক্ষার্থীকে তারা পাচ্ছে, যাদেরকে তারা অনলাইনে পাচ্ছে। ক্লাস নিতে পারছে বা কতগুলো শিক্ষার্থীর সামর্থ্য আছে, সেটা যেমন একটা সার্ভে করার দাবি রাখে, এবং যাদের নাই তাদেরও একটা লিস্ট তৈরি করা। অর্থাৎ যাদের আছে তাদের একটা লিস্ট তৈরি করা এবং যারা নাই তাদের একটি লিস্ট তৈরি করা। এই পুরো আচ্ছা। লিস্টটা যদি তারা ইউজিসি কে টাইম টু টাইম প্রোভাইড করে, তাহলে কিন্তু ইউজিসি অন্তত হুম, বুঝতে পারবে যে বিশ্ববিদ্যালয়গুলো তারা অনলাইন সিস্টেমে আসলেই তারা এটি কম্প্রিহেন্সিভ একটা সিস্টেম হচ্ছে কিনা, এবং সবাইকে জি। ইনক্লুসিভ একটা এডুকেশন সিস্টেম হচ্ছে কিনা, এটা কিন্তু তখন আচ্ছা। বোঝা যাবে সামগ্রিক বিষয় তো বিশ্লেষণ করে। তো তো এই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আসলে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির জরিপ, যেটা তত্ত্বাবধান ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রত্যেকটা ইউনিভার্সিটি জরিপ করে তাদের কত পার্সেন্ট স্টুডেন্ট এই ফেসিলিটিটা ভোগ করছে আর কারা ওই ফেসিলিটির বাইরে চলে যাচ্ছে, ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করা উচিত এবং ওটা অ্যাড্রেস করে কত পার্সেন্ট স্টুডেন্ট শুধু এই সিস্টেমের বাইরে অ্যাক্সেস যাচ্ছে। করা জি না, অ্যাড্রেস করতে হবে তখন যে যারা সিস্টেমের বাইরে আছে জি। তারা কোন কারণে আছে, কারণগুলো চিহ্নিত করতে কোন হবে। কারণে তারা বাইরে যদি আছে। আর্থিক জি কারণে কারণ। থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের উচিত, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন বিভিন্ন ফান্ড থাকে, সেই ফান্ড গুলো থেকে এই বিশ্ববিদ্যালয়গুলো আরেকটি মানবিক হয়ে ছাত্রছাত্রীদের পাশে কিন্তু থাকা উচিত। এবং হ্যাঁ, তো আরেকটি বিষয় তবে হচ্ছে যে শুধু তাই নয়, আহ, এর পাশাপাশি সরকারেরও দায়িত্ব আছে, দায় আছে, জি এবং সরকারের দায় হচ্ছে যে এই সময়ে যারা গরিব, যারা সামর্থ্য নেই, যারা এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা কিন্তু করা যেতে পারে। বিশেষ করে একটু আগে ওই জি যে আমাদের ব্যারিস্টার ভাই বলছিলেন যে আসলে আমাদের এই যে ইন্টারনেটের কস্টটা অনেক বেশি। আসলেই এটি জি বাংলাদেশে বেশি। তো সেই ক্ষেত্রে যদি সরকার একটু যেহেতু এটি কতদিন চলবে এটি বলা যায় না। সেক্ষেত্রে শিক্ষা জি বান্ধব যদি কোনো ইন্টারনেট প্যাকেজও চালু করে, সেটি প্রতীকী এক্স্যাক্টলি। মূল্যেও হতে পারে। যে তো ৳১ মূল্যে আপনি জি 1 জিবি দিচ্ছেন। তো এই এরকমই যদি তো হয়, তো সেটিও কিন্তু জি আ সেটি কিন্তু আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করে দিতে পারে। সেক্ষেত্রে মোবাইল অপারেটর যারা আছে, এদের সাথে সরকারের চুক্তি হতে পারে, প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি হতে পারে। এগুলো করা যেতে পারে। আরেকটি বিষয় আপনি দেখবেন যে যারা এখনো জি অনলাইনের এই প্ল্যাটফর্মে আসতে পারেনি, যেসব বিশ্ববিদ্যালয়গুলো, তাদের কিন্তু কিছু আ আসলে কিছু দায় রয়েছে। তাদের উচিত আ এ এ এদের এই অপারগতাকে স্বীকার করে নেয়া, এবং এটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। উচিত অন্যান্য সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় যারা ভালো করছে তাদের থেকে হেল্প নেওয়া এবং তাদের কাছে যাওয়া, তাদের সাথে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ করা, যে তাদের কাছ থেকে জি শেখা। আমার মনে হয় যে এটি দরকার আছে। কারণ এই বিষয় পুরোটাই একটি নতুন বিষয়। আমাদের ছাত্রদেরকে অভ্যস্ত করাতে আমাদেরকে অ্যাক্টিভ রোল প্লে করতে জি হবে। আমাদের বিভিন্ন ধরনের আ অর্থাৎ আমাদের এক্সপেরিয়েন্সড হওয়ার দরকার আছে। সেটিও কিন্তু ইউজিসি সহ আমি অন্যান্য যারা অথরিটি আছে, রেগুলেটিং অথরিটি আছে, তাদেরকে বলব যে শিক্ষকদেরও জি কিন্তু এই বিষয়ে আসলে অ্যাক্টিভ করা তো কিন্তু এই দরকার। এই তাদেরও কিছু দায় এই আছে। ক্ষেত্রে শোয়েব ভাই, আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। আসলে আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রায় 105টির মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমরা আপাতত পাবলিক ভার্সিটিকে দূরেই রাখি, কারণ পাবলিক ভার্সিটি সরকার থেকে তারা সরকারের সহায়তা নিয়ে চলে। এই ক্ষেত্রে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের টিউশন ফি দিয়ে পড়তে হয়, তাদের এক্সপেকটেশন থাকে একরকম। এবং আমাদের বর্তমানে 105টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এর মধ্যে হয়তো 90 থেকে 100টির মতো হয়তো কার্যক্রম পরিচালনা করছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একই স্ট্যান্ডার্ডে যদি মাপি, আমাদের মনে হয় না যে এটা এখন ঠিক হবে। কারণ কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খুবই সুপ্রতিষ্ঠিত, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যা অন্যান্য যে ফেসিলিটিস, হ্যাঁ, এগুলো কিন্তু প্রায় বিশ্বমানের কাছাকাছি, হয়তো হাতে গোনা বিশ্বমানের কাছাকাছি কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির। তো এই ক্ষেত্রে বিশেষ করে সাফার করছে যারা তুলনামূলক নতুন এবং যাদের আর্থিক অবস্থা এতটা হয়তো তারা সঙ্গতিপূর্ণ নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মনে হয় ওইসব মধ্যম বা নিম্ন মধ্যমানের যারা নতুন, তুলনামূলক নতুন ইউনিভার্সিটি, তাদের কিন্তু সাফার হতে হচ্ছে বেশি। এবং এই ক্ষেত্রে আমরা ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকটা অংশেরই কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে সাফার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য আপনি একটি সস্তা বা একটি নামমাত্র মূল্যে ইন্টারনেট সুবিধা ফ্যাসিলিটিস দেওয়ার কথা আহ্বান করেছেন। এটার সাথে আমি একটু যুক্ত করে আমার মনে হয় আমাদের মধ্যবিত্ত শিক্ষক যারা আছেন তাদের কথা চিন্তা করে ওই শিক্ষকদেরকেও একটা নামমাত্র মূল্যে শিক্ষা প্রক্রিয়ায় যুক্ত থাকার জন্য এরকম একটা ব্যবস্থা করা যেতে পারে, বোথ স্টুডেন্ট এন্ড টিচার্স। ভাই কি বলেন?
অবশ্যই এটিও একটি উত্তম প্রস্তাব আপনার কাছ থেকে আসলো, যে শুধু আসলে এই জি করোনার এই সময়টা শুধু যে ছাত্রছাত্রীরাই ফেস করছে তা নয়, আসলে তা না, জি শিক্ষকরাও কিন্তু এর শিকার, এবং সেটি জি বিভিন্ন জি রিপোর্টে উঠে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জি জি বেতন জি ভাতা অনেক কিছু নিয়েই প্রশ্ন আসছে। সুতরাং আমরাও উঠে খুব আসছে, ভালো জি নেই, সুতরাং আমাদেরকেও মনে হয় অ্যাড্রেস করা দরকার, যাতে আমরা জি জি এই জি এই জি কার্যক্রমটি, এই মহাযজ্ঞকে যাতে আরেকটু সামনে বেগবান করতে পারি। জি সেই বিষয়ে সরকার সহ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, যারা রেগুলেটিং বডি আছে, জি তাদের উচিত আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকেও এর সাথে ইনক্লুড করা। এটি আপনার সাথে জি আমি একমত এবং সহমত পোষণ করছি। তো সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, আসলে আমি যে কথাগুলো বলতে চাই, যে আসলে অনলাইন এডুকেশনে আমরা যদি অভ্যস্ত হই, এটি কিন্তু আমিও চাই না যে এই বন্ধ্যাত্ব খুব বেশি দিন চলতে থাকুক। এটি জি কারোই মনে হয় কাম্য নয়। কারণ আমি জি এতটুকু বিশ্বাস করি, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে অন ক্যাম্পাস জি এডুকেশন যদিও একটি এটিও কিন্তু ব্যয়বহুল। আপনি দেখবেন যে জি অন জি ক্যাম্পাস এডুকেশন যে একেবারে আপনার সস্তা চিপ তা কিন্তু না। আপনি এখানে একটা জি 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 বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে থাকতে হলে জায়গায় থাকতে হয়, থাকার খরচ আছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খরচ আছে, স্কুলে যাওয়ার খরচ আছে। জি অনেকগুলো ব্যয় কিন্তু জড়িত। অবশ্যই অনলাইন অবশ্যই এডুকেশনে যে খুব বেশি ব্যয় তা কিন্তু নয়। অনলাইন জি এডুকেশনে কিন্তু আপনি যেকোনো জায়গায় হয়তোবা ইন্টারনেট প্যাকেজ কিনেও কিন্তু আপনি সংযুক্ত থাকতে পারছেন। তো তারপরেও আমি বলব যে আসলে যেমন মায়ের দুধের বিকল্প কিছু হতে পারে না, তেমনি অন ক্যাম্পাস স্টাডির বিকল্প কিন্তু আপনি কখনোই অনলাইন এডুকেশন দিয়ে করতে পারবেন জি না। তো আমিও চাই এই বন্ধ্যাত্ব কেটে যাক। এ এ এই কে কেটে জি কেটে যাক, এবং আমরা সবাই অ্যা এত বারবার হাত ধুতে হবে, ১০ মিনিট পর ২০ জি সেকেন্ড করে হাত ধুতে হবে, এটি আমিও চাই না। এসব আমরা জি মুক্ত হই, বিশ্বটা সুন্দর হোক। আমরা সবাই ক্যাম্পাসে ফিরে আসি। আমরা ছাত্রছাত্রীরা একসাথে পড়ালেখায় ফিরে আসি। সেটি আমি মনে করি আমার সাথে সবাই একমত হবেন। তো জি তারপরেও অবশ্যই আমরা জীবন সবাই জীবিকার স্বার্থে আমাদেরকে চলতে হয়, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই আমরা বন্ধ করে রাখতে পারবো না। তো যতদিন এই বন্ধ্যাত্ব না কাটে, ততদিন আমাদের আ আ আমাদের উচিত হবে যে অন্তত জি হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যাঁ। জি ততদিন শুনতে পাচ্ছি, আমাদের বলেন। উচিত হবে অনলাইন কার্যক্রমকে চালিয়ে নেওয়া, এবং এটি একটি শুভ সূচনা হবে, এবং পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেটা সীমিত পরিসরে চর্চা করছিল, যে পার্ট অফ আ এডুকেশন এ আমরা অনলাইন কিছু কার্যক্রম ছোট পরিসরে ভালো বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছিল। সেটি আমার মনে হয় যে শুধুমাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকলো না। এটি সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরবর্তীতে এই ধরনের বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্লোবাল ভিলেজ অন্তর্ভুক্ত হতে পারবে, এবং তারাও কিন্তু তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইন বিভিন্ন কোর্স চালু করতে পারবে, এবং ছাত্রছাত্রীদেরকে এরকম পরিস্থিতি যে আবার আসবে না সেটারও নিশ্চয়তা দেয়া যায় না। সুতরাং পরবর্তীতে আপনি কিন্তু এ এ এ যেকোনো বিষয় ফেস করার জন্য যে ক্ষমতা, সেটা কিন্তু আপনি অর্জন করতে আ আ পারবেন বলে আমি মনে করি। এবং এ এ এমন একটি বিষয় দেখেন, আসলে কারোই প্রস্তুতি ছিল না। পাবলিক বলি, প্রাইভেট জি জি বলি, আমাদের যখন ছুটি হয়ে যায় জি আমরা ভাবতে পারিনি যে এতদিন এটা স্টে করবে। আমরা ভেবেছিলাম জি হয়তো ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ছুটিও সেভাবে জি বাড়ানো হয়েছে। এবং সেভাবে আসলে কারোই প্রস্তুতি ছিল না। অনেক বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু আসলে গুছিয়ে উঠতে পারছে না সময়ের অভাবে। কারণ জি জি ছাত্রছাত্রীগুলোকে বন্ধ ঘোষণা করার পর তারা চলে গেছে। তো তাদেরকে তারা কাছে জি পায়নি। এখন কিভাবে শুরু করবে সেটিও তারা আসলে নির্ধারণ করতে পারছে না। তো এই পুরো বিষয়টাই আসলে, যদিও খুব সংকটপূর্ণ অবস্থায় আমরা আছি, তারপরেও যতটুকু করা যায় আমি সেটাই মনে করি, যে আমরা 100% নিশ্চিত করতে পারবো না। 50% ও যদি আমরা ছাত্রছাত্রীদেরকে পড়ালেখায় আচ্ছা, নিযুক্ত এ রাখতে পারি, সেটিই সার্থকতা আমি বলে আমি আমি মনে করি। আমি একটু ইন্টারফেয়ার করছি। আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, আমি প্রশ্ন একটা তুলে ধরছি। যে একটা প্রশ্ন একজন স্টুডেন্ট করেছে যে স্যার, একটা প্রশ্ন আমার পক্ষ থেকে, এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এইসব বিশ্ববিদ্যালয়ে নন প্রফিটেবল প্রতিষ্ঠানগুলো স্পেশাল ফান্ড কেন রাখে না দুর্যোগ পরিস্থিতির জন্য? কেন শিক্ষার্থীদের শিক্ষকরা বেতন পাচ্ছে না? এই ইমোশনাল মানে এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিল, যে প্রত্যেকটা মানে তাদের কথা ছিল যে আহ, এরকম পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা কোনো ফান্ড থাকা উচিত কিনা একজন প্রশ্ন করেছে, দেখতে পাচ্ছি। কি মনে করেন? অবশ্যই খুবই একটি রিলেভেন্ট কোয়েশ্চেন করেছে, যে আসলেই এখন হুম, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো যেটা দেখা যাচ্ছে যে অনেক সংকটে তারা পড়ে যাচ্ছে। তো যে কোশ্চেনটি করেছে প্রিয় ছাত্র ভাইটি,
বা বন্টি, যে আসলে আহ, একটা আলাদা একটি ফান্ড থাকা উচিত কিনা। অবশ্যই এটি আইনেও বলা আছে, ছাত্র কল্যাণ কল্যাণ তহবিল আছে, সেখান থেকে ছাত্রদের হেল্প করা যেতে পারে। এটি কিন্তু ফান্ডের যে থাকতে হবে বিভিন্ন ফান্ড, সেটি কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সেখানে কিন্তু বলা আছে। সুতরাং এটি এখন বিষয়টি প্রতিপালন করার দায়ভার অনেকটা যারা মালিক পক্ষ, ট্রাস্টি বোর্ড, তাদের উপরে। তারা আমার মনে হয় বিষয়ে আরো বেশি উদার হবেন এবং ভবিষ্যতে এই এই ধরনের পরিস্থিতি যদি উদ্ভব হয়, সেক্ষেত্রে তারা এই আইনগুলোর যে বিধিবিধান আছে সেটি তারা মেনে চলবেন এবং আমাদেরকে এবং আমাদের সহ বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার যারাই থাকবেন না কেন, সবাইকে অবশ্যই তারা সেভাবে মানবিকভাবে বিষয়টি কনসিডার আচ্ছা করবেন এবং আচ্ছা এগুলো আরেকটি আইন আরেকটি প্রতিপালন করবেন। একটা শর্টকাট প্রশ্নের উত্তর শর্টকাট ভাবে চাবো আপনার কাছে প্রশংসিত ভাবে, যে একজন প্রশ্ন করেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণোদনা প্যাকেজ দেওয়া উচিত কিনা, কি মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রণোদনা প্যাকেজের আওতায় আনা যেতে পারে কিনা? প্রণোদনা প্যাকেজের আওতায় তো আসলে এখন বাংলাদেশের সবাইকেই মনে হচ্ছে যে আসতে হবে। কারণ আপনি দেখেন, আজকে একটি রিপোর্টে দেখলাম যে যারা বিদেশ থেকে আসছে, যারা বিদেশে আমাদেরকে রেমিটেন্স যে বিষয়টা পুরোটাই দেখতো, তারা তারা হয়তো সেভাবে রেমিটেন্স আর্ন করতে পারছে না। এখন তাদেরও দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো কর্মসংস্থান নাই। এখন প্রশ্ন উঠছে যে তাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করা দরকার। তো এই যে বিষয়টা আসছে যে আসলে সবারই এখন সংকটময় পরিস্থিতি। তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু এখন ওভাবে ইউজিসি বলছে ছাত্রছাত্রীদেরকে তোমরা টিউশন ফিটা ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে আদায় করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের প্রতি এই নির্দেশনা। এখন এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো কিছুটা ফান্ড সংকটে আছে, কারণ অনেক সংখ্যক উভয় সংকট, আমার মনে হয় শিক্ষক, বেসরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়গুলো উভয় সংকটে আছে। উভয় সংকটে আছে, তারাও ওভাবে প্রোভাইড করতে পারছে না। তাদের বিষয়টাও আমরা বুঝতে পারি, আমরা যেহেতু চাকরি করি আমরা জানি। তো সার্বিকভাবে এটি সরকার, আমার মনে হয় বিষয়টিতে কিছুটা মানবিক হলে আমরা সবাই মনে হয় এই বিষয়টি, এই সংকটকে কাটিয়ে উঠতে পারবো সম্মিলিতভাবে। এটি একটি যৌক্তিক দাবি, এটি এটি হতে পারে, সরকার এটি কনসিডার করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ব্যারিস্টার হাশমি ভাইয়ের কাছে আসছি। হাশমি ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে অনলাইন সিস্টেমে যে আমাদের এখন কার্যক্রম চলছে, হ্যাঁ, এতে কি পরিপূর্ণভাবে বিচার মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে কিনা বা হবে কিনা, এটা কি একটা কোশ্চেন, যে এই ভার্চুয়াল বিচারিক ব্যবস্থায় পরিপূর্ণ ন্যায় বিচার বা বিচারিক যে সফলতা পাওয়া সম্ভব কিনা? প্রথমত হচ্ছে ডক্টর নাইম ভাই, এখন খেয়াল করে দেখবেন প্র্যাকটিস ডাইরেকশন অনুযায়ী কিন্তু পরিপূর্ণ বিচার হচ্ছে না। এখন যেটা হচ্ছে আপনার নিম্ন আদালতে শুধু জামিন শুনানি হচ্ছে। এখন জামিনের হার নিয়ে আমি আপনাদের কিছু তথ্যপত্র বলতে চাই, যেটা হচ্ছে আমি আপনার মানে স্টাডি করে যা দেখছি হচ্ছে কি আপনার মানে জামিনের হারটা হচ্ছে আপনার মানে বর্তমানে আপনার গতকাল তো বন্ধ ছিল, তো 8 দিনে আগে যে 8 দিনে অধস্তন আদালতে আমাদের নিম্ন আদালতে 28,349টি জামিন আবেদনের শুনানি হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে, যেখানে আপনার 18,585 জন জামিন পেয়েছে। কাজেই আপনার মানে বলতে পারবেন না যে বিচার চলছে না, বরং আমি যেটা বলতে চাই যে লর্ড গ্ল্যাডস্টোনের একটা কথা আছে, খুব নামকরা লোক ছিলেন ইংল্যান্ডের ব্রিটিশ জুডিশিয়ারি, উনি বলেছিলেন যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো সেক্ষেত্রে আমার মনে হয় আরম্ভ যা হয়েছে জামিন শুনানি, অত্যন্ত যারা বিচার প্রার্থী আছেন তারা মানে আপনার মানে সামান্য হলেও প্রতিকার পাচ্ছেন, যাকে বলা হয় আপনার মানে রেমিডি পাচ্ছেন। আর হাইকোর্ট থেকেও কিন্তু ইতিমধ্যে 112 জন জামিন পেয়েছেন। তো হিসাবে বলবো আমি মানে আসলে আপনার মানে হয়তো পুরোপুরি বিচার হচ্ছে না, সবকিছু অনেক সিভিল মামলা বন্ধ হয়ে আছে, অনেকে হয়তো লিমিটেশন, আপনারা সবাই জানেন তামাদি আইনের প্রয়োগ নিয়ে অনেকে হয়তো অনেক চিন্তিত যে আমাদের মামলার সময় হয়তো চলে যাচ্ছে। তো হচ্ছে গিয়ে কিন্তু মানে আমাদের বর্তমান যে কাঠামো, মানে যোগাযোগ কাঠামো বলেন, আদালতের তথ্য প্রযুক্তির ব্যবহার বলেন, এটা সীমিত। তো হচ্ছে এই দিক থেকে আমি আসলে অভিনন্দন জানাই, যদিও অনেক নেতিবাচক বার্তা ছিল প্রথম দিকে আমাদের বরিশাল জেলা আদালত, তারপরে আপনার মানে পিরোজপুর জেলা আদালত এবং অন্যান্য মৌলভীবাজার জেলা আদালত, ওনারা রাজি হচ্ছিলেন না শুরুর দিকে, অনেকেই বিক্ষোভ আন্দোলন ইত্যাদি করেছেন।
তো জি এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সবাই মানে আসছেন, যেটা হচ্ছে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটি মানে সীমাবদ্ধতা, আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আইনজীবী আছেন যাদের পক্ষে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাজ করাটা আপনার মানে বলবো নিয়ারলি ইম্পসিবল, প্রায় অনেক কঠিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিংকালে আমি খবর গিয়ে মানে যেটা দেখতে পেলাম ফেসবুকে অথবা অন্যান্য মাধ্যমে বন্ধু বান্ধবদের কাছে কলিগদের কাছে যা দেখতে পেলাম যে না, ওনারা জুনিয়রদের মাধ্যমে এই কাজগুলোতে একটু হলেও অভ্যস্ত হচ্ছে। তো এটা একটা ইতিবাচক দিক। তবে হ্যাঁ, যে কোনো প্রযুক্তি, যে কোনো কিছু নতুন কোনো কিছু সমালোচনা থাকবেই। বাট আমি এই যে জামিন শুনানি নিম্ন আদালতে এটাকেই মানে স্বাগত জানাই। কারণ মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। অত্যন্ত জামিন শুনানি হচ্ছে, যারা হচ্ছে কি আপনার মানে জামিন শুনানির মাধ্যমে মুক্ত হয়ে পরিবারের সঙ্গে রোজা এবং ঈদ কাটাতে পারবেন। তো এটাকে আমি স্বাগত জানাই এই অর্থে। এবং আচ্ছা, হাইকোর্ট ডিভিশনে যেটা হচ্ছে আপনার রিট আবেদন হচ্ছে, জি জরুরি চেম্বার জজ হিসেবে মাননীয় বিচারপতি আপুদের ডিভিশনের জনাব নুরুজ্জামান বসছেন। আর তারপরে হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আর 3টে বেঞ্চ আছে, যারা জি হচ্ছে রিট, দেওয়ানি, জরুরি মামলা এবং আপনার জি জি ফৌজদারি জরুরি মোশনগুলো শুনানি করছেন। তো ইতিবাচক দিক আছে অনেকই। বাট আপনি যেটা বললেন, যেটা সবাই বললো, তথ্য প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করতে হবে। এবং আমাদের আচ্ছা আইনে শুধুমাত্র মানে দেখা যাচ্ছে শুধু ভার্চুয়াল কোর্ট করলেই নয়, আপনার মানে আরো অনেক ডকুমেন্টেশন এগুলোর কাজে কোর্টে যেতে হচ্ছে। কোর্টে যদি আচ্ছা আপনি যান আচ্ছা দেখবেন এই এই ক্ষেত্রে আমি একটা কোশ্চেন আমি দুজনকে করতে যাচ্ছি। আহ, যেহেতু দুজনই আইনের সাথে জড়িত আছেন, আইনের শিক্ষক একজন, আরেকজন আইনের আইনজীবী, যদি উনিও শিক্ষকতার সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছেন। তো এই ক্ষেত্রে দুজনেই আইনজীবী আবার শিক্ষক, ওই হিসাবে যদি চিন্তা করি, ডিজিটাল এভিডেন্সকে কিভাবে মূল্যায়ন করা যায় বর্তমান প্রেক্ষাপটে? ডিজিটাল এভিডেন্সটা কতটুকু গ্রহণযোগ্য বলে বিদ্যমান আইনে আপনারা একটু ব্যাখ্যা করবেন? প্রথমে আমি শোয়েব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, ডিজিটাল এভিডেন্স কতটুকু গ্রহণযোগ্য, যেহেতু এটা আমরা এখন ডিজিটালি সবকিছু অনলাইনে আহ, করছি। হ্যাঁ, ধন্যবাদ সাক্ষ্য, হায়দার ভাই। হ্যাঁ, ধন্যবাদ জানাই যে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো বিষয়টি জি হচ্ছে যে আসলে এই যে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে যে বিচার প্রক্রিয়া, জি আমি একে স্বাগত জানাই। জি কারণ আমি একটি জিনিস মনে করি যে মানুষের বিচার পাওয়ার যে অধিকার, এটি একটি মৌলিক জি অধিকার। তো এই মৌলিক অধিকারকে জি খুব বেশি দিন হরণ করে রাখা যায় না, এবং কোর্ট ছাড়া কোনো দেশ চলতে পারে না। তো দেরিতে হলেও হ্যাঁ, সরকার বিষয়টি উপলব্ধি করেছে এবং এই আইনটির নিয়ে আসছে, অর্ডিন্যান্সটা নিয়ে আসছে, এবং এনে এটি বিচার প্রক্রিয়া এখন ত্বরান্বিত হয়েছে। মানুষ বিচার পাচ্ছে, সীমিত পরিসরে হলেও পাচ্ছে। তবে একটি জিনিস আমি বলবো যে অবশ্যই যারা বিচার প্রক্রিয়ার সাথে আছে, বিশেষ করে আইনজীবী, জি আমি মনে করি যে অনেক আইনজীবী দেশে আছে, সবাইকে এখানে ইনক্লুড করা দরকার। এবং এ বিষয়ে আমার মনে হয় যে কিছু প্রশিক্ষণ প্রয়োজন। কারণ অনেক আইনজীবী কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখছি, রিপোর্টে দেখছিলাম, বিভিন্ন জেলা বারে তারা সংযুক্ত হতে চাচ্ছে না, তারা বিষয়টাকে গ্রহণ করতে চাচ্ছে না, অনেকে বর্জন করছে। তো আসলে সবাইকে একটু পজিটিভ হয়ে বিষয়টাকে গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে, এবং তাদেরকে যারা অনেকেই বিষয়টিতে হয়তো বা ইন্টারেস্টেড না, তাদেরকে একটু আসলে পজিটিভ করা এবং সংযুক্ত করা, তাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া, এই বিষয়টি কিন্তু কোর্টের যারা নিয়ন্ত্রক আছে বা যারা এই বিষয়গুলো দেখেন, তাদের জি উচিত এই বিষয়গুলো অ্যাড্রেস করা। তো আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে জি এভিডেন্স অ্যাক্টের ইয়াটা আছে কিনা, আপনি মানে জানেন যে সাক্ষ্য আইন, আসলে আমাদের সাক্ষ্য আইন, আইন হ্যাঁ, দিয়ে আসলে আমরা ডিজিটালি সাক্ষ্য আইন কিভাবে, হ্যাঁ আসলে সবকিছু ডিজিটাল হচ্ছে, তাহলে ডিজিটাল এভিডেন্সের গুরুত্ব জি থাকবে কি থাকবে না? হ্যাঁ, আমি জি জি এমনি জি জি এভিডেন্স জি অ্যাক্টের উপর একটি বইও লিখছি, আপনি জানেন। তো সেখানে জি এই জি বিষয়টাকে জি আমি আলাদা করে অ্যাড্রেস করেছি যে আমাদের জি যে প্রচলিত যে আইনটি আছে 1872 সালে, এই আইনে আসলে এই যে ইলেকট্রনিক যে এভিডেন্সের বিষয়টা, এটি কিন্তু আম ওই আইনে স্পষ্ট করে তেমন কিছু বলা নেই যে এটি হুম, গ্রহণ কোর্ট কিভাবে করবে। তবে বিশেষ কিছু আইন জি আছে, আপনারা জানেন দ্রুত বিচার, যে স্পিডি ট্রায়াল অ্যাক্ট আছে, বা অন্যান্য আইন আছে, সেখানে স্পেসিফিক বলা আছে যে ইলেকট্রনিক কোন এভিডেন্স গুলো গ্রহণ করতে পারবে। কিন্তু যে মোটা দাগে যে এভিডেন্স অ্যাক্ট, যেটা সিভিল ক্রিমিনাল বোথ প্রযোজ্য, সেই ক্ষেত্রে কোনো স্পেসিফিক কিন্তু কোনো নির্দেশাবলী নেই। জি তো এর অনুপস্থিতিতে জি কিন্তু ইলেকট্রনিক এভিডেন্স কোর্ট অনেক সময় গ্রহণ করতে চায় না। তবে
আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু পরিবর্তন হয়েছে, তাদের আইনটি পরিবর্তন করে তার ইলেকট্রনিক এভিডেন্সকে গ্রহণযোগ্য করেছে। তবে আসার কথা হচ্ছে, আমি একজন জি বিচারপতির সাথে আমি হাইকোর্টে একবার দেখা করেছিলাম, যিনি আমার বইয়ের ফরওয়ার্ড লিখেছিলেন বইয়ের। তো তিনি আমাকে আশ্বস্ত জি করেছিলেন যে হ্যাঁ, একটি এর এর সংশোধনী প্রায় মোটামুটি চূড়ান্ত, কিন্তু জানি না, এখনো আসার আলো দেখেনি। হয়তো অচিরেই দেখবে বলে আমি মনে করি, এবং তখন হয়তো এ ধরনের বাধা কাটিয়ে উঠবো এবং আমাদের যে সাক্ষ্য আইন সেটি পরিপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, ব্যারিস্টার হাশমি ভাই, আপনি যদি এই বিষয়ে বলেন ডিজিটাল এভিডেন্স নিয়ে। আমি আসলে ডক্টর শরীফের সঙ্গে একমত। উনি যেটা বলেন আইন সংশোধন হচ্ছে, আমিও সেটা মানে তথ্য সূত্রে জানতে পারি। আপনার পত্র পত্রিকায় বলেন, আমাদের মানে প্রথম আলোর পরিবর্তে আমি বলতে চাই যে হ্যাঁ, আইনমন্ত্রী বলেছেন যে আইনটা সংশোধন হচ্ছে অচিরেই। আর ডক্টর শরীফের সঙ্গে আরেকটা ব্যাপার আমি একমত, সাক্ষ্য আইন 1872 সনের আইন, যেটা হচ্ছে কি আপনার মানে কোথাও আপনার মানে বলা নাই যে ডিজিটাল ডকুমেন্ট, আপনি যেটা বলেন ডিজিটাল এভিডেন্স whether accepted or not, এই ব্যাপারে কোথাও কোনো কিছু বলা নেই। তো সেটা সংশোধন না করে আসলে পুরোপুরি বিচার কার্যক্রম করা সম্ভব না, কারণ আমাদের সাক্ষ্য আইনে পরিষ্কার বলা আছে যে জেরা প্রজেরা কে কে উপস্থিত থাকবেন, বাদী বিবাদী পক্ষের উকিল, সবকিছু স্পষ্টভাবে বলা আছে। তো সশরীরে উপস্থিত থাকতে হবে। তো সেক্ষেত্রে সাক্ষ্য আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া, পুরো বিচার প্রক্রিয়া ডিজিটালি করা সম্ভব না। ডিজিটাল এভিডেন্সও আপনার মানে আপনার অ্যাকসেপ্টেড হবে না। তো সেক্ষেত্রে আইন সংশোধন না করে আপনার মানে আমাদের যে ডিজিটাল এভিডেন্স, এটা অ্যাকসেপ্টেড হবে না। সেটা হচ্ছে মানে আইন অনুযায়ী। তো সংশোধনের পর হচ্ছে আসার কথা, বাট হচ্ছে আশা করছি এই যে করোনা ভাইরাসের যে উদ্ভূত পরিস্থিতিতে, এটা হচ্ছে আমাদের যে আইন পাশের যে একটি লম্বা প্রক্রিয়া আমাদের দেশে, এটাকে একটু ত্বরান্বিত করবে। এবং মানে বলতে চাই আমি যে জি জি প্লিজ বলেন। না বলতে চাচ্ছি যে শুধু সাক্ষ্য আইনই না, অন্যান্য সকল আইনও যুগোপযোগী করা অত্যন্ত প্রয়োজন। আমরা ব্রিটিশ ফলো করি, আমাদের সিভিল কোর্সে হচ্ছে 1887 এর, কিন্তু ব্রিটিশদের অ্যাক্টগুলো কিন্তু সবই 1990s অথবা হচ্ছে 2000, আফটার 2000। তো হচ্ছে আমাদের সবগুলো আইনই আসলে যুগোপযোগী করা একটা সময়ের দাবি, করা উচিত। ইংল্যান্ডে যেমন হচ্ছে সিভিল মামলাতে আপনার মানে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয় যে না, এতদিনের ভিতরে আপনি মামলাটা শেষ করবেন, না করলে লয়ারকে, ব্যারিস্টারকে অথবা সলিসিটরকে ফাইন করা হবে, এবং ওদেরও একটা ব্যবস্থা থেকে। তো আমার মনে হয় মানে যুক্তিসঙ্গত কারণ ছাড়া অবশ্যই। তো হচ্ছে কি আপনার মানে আমার মনে হয় বাংলাদেশেও এই ধরনের আইনগুলো মানে এগুলোর সঙ্গেও যুগোপযোগী করা উচিত, যেখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করতে হবে। তো যেহেতু আমরা এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মে আছে, অনলাইন বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত, আমার মনে হয় ডিজিটাল এভিডেন্সের বিষয়টিও এখন অতি সত্বর আমার মনে হয় সরকার বা যারা আইন মন্ত্রণালয় আছে তার বিবেচনার দাবি রাখে, বিষয়টি ভেবে দেখবেন। একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে হাশমি ভাইয়ের কাছে, যে এই ভার্চুয়াল যে বিচারিক কার্যক্রম চলতেছে, তাতে আইনজীবীদের সাড়া কিরকম পাওয়া যাচ্ছে বা আইনজীবীদের আগ্রহ কিরকম দেখছেন? প্রথম দিকে আমি বলবো যেটা মিশ্র অনুভূতি ছিল। যারা তরুণ আইনজীবী, স্বভাবগতভাবে ওনারা মানে তথ্য প্রযুক্তিতে মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার ক্ষমতাটা অত্যন্ত ভালো। আমাদের যারা প্রবীণ আইনজীবী, স্বভাবগতভাবে ওনারা তো তথ্য প্রযুক্তিতে, ওনাদের জেনারেশনটা এরকম ছিল না যে তথ্য প্রযুক্তি ওনারা এক্সপার্ট হওয়ার সুযোগ পেয়েছে, ওনাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট ছিল। তো হচ্ছে যেসব বারে দেখা গেছে, মানে এটা আমি আমার পড়াশোনা অভিজ্ঞতা থেকে বলতেছি, অবশ্যই আমার ব্যক্তিগত মতামত না, অন্যান্য পত্রিকা যা পড়াশোনা করেছে এই দিনে করোনাকালীন অবস্থায়, এটার থেকে বলতেছি যে হচ্ছে দেখা যাচ্ছে প্রবীণ আইনজীবী যেসব বারে আছেন বেশি, এবং সাধারণত ওনারাই বারের নেতৃত্বে থাকেন, তো ওনাদের পক্ষ থেকে আপত্তির একটা ব্যাপার ছিল। কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে আপনার মিটিং আপনার বিভিন্ন সমঝোতা হওয়ার পরে ওনারা আস্তে আস্তে কোর্টগুলোতে রাজি হচ্ছেন। ওনাদের যারা জুনিয়র আছেন, জুনিয়র আইনজীবী ওনাদের সাহায্য নিয়ে করছেন, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এখন কিন্তু মানে প্রথম দিকে মানে কোনো কোর্টে, ফর এক্সাম্পল বরিশালে কিংবা মৌলভীবাজারে, ওনারা বন্ধই লিখেছিলেন যে না, ওনারা বারে অ্যাটেন্ড করবেন না, বিচার হবে। বর্তমানে কিন্তু কোর্টগুলো চালু হচ্ছে। তো আমি বলবো যে ঠিক আছে, এটা মানে প্রযুক্তি হঠাৎ করে এই অবস্থাটা চলে আসছে, এটা আসলে কারোরই কাম্য নয়। একটা লয়ারের জন্য সবচেয়ে মানে অ্যাডভেঞ্চারাস আমি বলবো হচ্ছে গিয়ে মানে দাঁড়ায় কথা বলা সবার সামনে, প্রতিপক্ষ জবাব দিবেন, সাক্ষীর জেরা করা, তারপরে আপনার মানে কি বলে আপনার মানে জবানবন্দি নেওয়া, এগুলো হচ্ছে একটা আর্ট। তো এই আর্টটা থেকে মানে লয়ার যারা ভালো লয়ার তারা স্বীকার করবেন, এটার মানে অনলাইন এটার বিকল্প হয় না আসলে।
তো হচ্ছে জি কি জি আপনার তো এখন যেটা হচ্ছে এখন এই উদ্ভূত পরিস্থিতি আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। তো মিশ্র প্রতিক্রিয়া ছিল, এখনো আছে, আরো ভবিষ্যতে যত সময় যাবে যেটা আমরা আগে আলোচনা করছিলাম, তথ্য প্রযুক্তি এবং এর ক্যাপাসিটি এবং খরচ এগুলো যদি জি সবার সাধ্যের ভিতরে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় এগুলো অনেকাংশেই কমে যাবে। আস্তে আস্তে সবাই আমরা ডিজিটাল মুখী হব। তো এই মানে যে আশা আচ্ছা করি উত্তরটা আপনি পেয়েছেন, এখনো মিশ্র জি 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 অনুভূতি। জি আমার জি উত্তরটাও মিশ্র। মিশ্র অনুভূতি। জি আচ্ছা, ধন্যবাদ, চমৎকার বলেছেন। তো আজকে টকশো শেষের পর্যায়ে আমরা আছি, শেষের দিকে আছি। তো এই ক্ষেত্রে আমি পর্যায়ক্রমে দুইজন বক্তা বা আলোচকের কাছে জানতে চাবো যে যে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের এই যে শিক্ষা এবং বিচারিক ব্যবস্থার সামগ্রিক চিত্র যদি বিশ্লেষণ করতে বলি অতি সংক্ষেপে, এখন পর্যন্ত যে চিত্র আমাদের শিক্ষা এবং বিচার ব্যবস্থার, তার সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায় যদি অতি সংক্ষেপে বলেন। প্রথমে আমি ডক্টর শোয়েব ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হায়দার ভাই। আমরা শেষ প্রান্তে আছি, আমি সংক্ষেপেই বলছি জি যে এখন যে জি বিষয়টি দরকার, আমার মনে হয় যে আমরা একটি শুরু করেছি। এখন এই জি শুরুটাকে যদি আমরা আহ, সব ক্ষেত্রে সমানভাবে করতে চাই, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যে একটি জাতীয় কমিটি প্রয়োজন। এই ক্ষেত্রে যারা বা প্রখ্যাত বা যারা শিক্ষাবিদ আছেন, যারা শিক্ষার বিষয়ে বিজ্ঞ যারা আছেন, যারা গবেষক আছেন, তাদেরকে নিয়ে সরকার যদি একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটি যদি একটি অভিন্ন নীতিমালা বা একটি গাইডলাইন যদি প্রদান করেন যে কিভাবে এই অনলাইন সিস্টেমটাকে সমগ্র শিক্ষা ব্যবস্থায়, সেটি একেবারে আপনার নিম্ন মাধ্যমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা পর্যন্ত সেটি যাতে সমভাবে কিভাবে এটি হতে পারে, সেই বিষয়ে যদি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আসে, তাহলেই মনে হয় এই শিক্ষা ব্যবস্থাটা, এই অনলাইন শিক্ষা ব্যবস্থা যতদিনই চলুক, সেটি মনে হয় ভালোভাবে চলতে পারবে। এর জন্য এই কমিটি গঠিত হোক এবং সেই কমিটি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করুক, যাতে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যাতে গতিশীল, বেগবান করতে পারি এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আমরা যেন নষ্ট হতে না দিই, তাদের শিক্ষার অধিকারকে যেন আমরা বঞ্চিত না করি, এই আশাবাদ রেখে এবং আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর শোয়েব ভাইকে তার বক্তব্যের জন্য। এরপর যে আমি হাসিম ভাইকে একই প্রশ্ন করছি, করোনাকালীন অবস্থায় বর্তমান অবস্থা বিশ্লেষণ করে আপনার মতামত যে কি অবস্থায় বিচারিক প্রক্রিয়া অনলাইন ভার্চুয়াল কোর্ট চলছে, সমস্যাগুলো কি, আর থেকে উত্তরণের উপায় হিসেবে আপনি কি বক্তব্য দিবেন সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, যদিও ইতিমধ্যে এগুলো আপনার আলোচনা করা হয়ে গেছে, আমি আপনার অনুমতি জি অত্যন্ত সংক্ষেপে বলছি। জি যেটা হচ্ছে যে এখন আপনারা সবাই জানেন জামিননামা, বেল বন্ড ইত্যাদির জন্য বেশ কিছু ডকুমেন্টের জন্য আইনজীবীদের কিন্তু আদালত প্রাঙ্গণে যেতে হচ্ছে, এটা একটা জি সীমাবদ্ধতা। এখন সেই পদ্ধতিগুলোকে যদি ডিজিটাইজ করা যেত, অথবা পেমেন্টের পদ্ধতিতে, যে আপনি জানেন যে স্ট্যাম্প ফি, কোর্ট ফি ইত্যাদি দেওয়ার জন্য, স্ট্যাম্প লাইফে যাওয়ার জন্য কোর্টে যাওয়ার প্রয়োজন হতে পারে। তো এই পদ্ধতিগুলো যদি ডিজিটাইজ করা যায়, এটা অসম্ভব কোনো কিছু না, কারণ আমরা বিকাশে এখন ইলেকট্রিক বিল, কারেন্ট বিল সবই দিচ্ছি, যেটা আজ থেকে 10 বছর আগেও প্রকল্প নিচ্ছি। তো জি হচ্ছে পদ্ধতি করা যাবে, সম্ভব। আমাদের বর্তমান টেকনোলজি দিয়ে, বর্তমান যে ব্যবস্থা সেটা দিয়ে করা যাবে, খালি ডিজিটাল নিরাপত্তা, অর্থাৎ হ্যাকারদের হাত থেকে সেটাকে সুরক্ষিত করতে। এই প্রসঙ্গে একটা কথা না বললি না, আমাদের জি এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি ই ট্যাক্সেশন নিজে নিজে শিখতে পারেন। এটা কিন্তু গত 2 মাস ধরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাকারদের হ্যাক পেজ হয়ে আছে। তো কাজে এই ধরনের হ্যাকিং যদি হয়ও, এটাকে দ্রুত ঠিক করে আবার কার্যকর অবস্থায় নিয়ে আসা, এটারও একটা জন্য আমাদের একটা কমিটি থাকা উচিত, যে আইন আদালতের একটা আলাদা কমিটি থাকুক, যারা এগুলো নিরাপত্তা আপনার সুনিশ্চিত করবে। আর হচ্ছে কি আপনার তো বলার, আপাতত জামিন যেটা চলছে এটাই চলুক। যদি করোনাকালীন পরিস্থিতি অতি দ্রুত ঠিক না হয়, যেটা সম্ভব আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে হবে না, আমার মতে জি আপনার আমাদের যে সাক্ষ্য আইন, এটা সংশোধনটা দ্রুত আনা উচিত। এনে আপনার সংশোধনটা করে বিচার ব্যবস্থা যতটুকু সম্ভব এই আইনি কাঠামোয় জামিন নয়, অন্যান্য মামলাগুলো ধীরে সুস্থে আপনার চালু করা উচিত। তো এই পর্যন্ত বলে এই প্রাণবন্ত আলোচনার জন্য আমি ডক্টর শোয়েবের কাছে কৃতজ্ঞ। ওনার পয়েন্টগুলো শুনে আমি আজকে অনেক নতুন ভাবে অনেক কিছু চিন্তা করতে পারছি।
তো আমি কৃতজ্ঞ ডক্টর নাইম আলমুল হায়দারকে যে আমাকে এই আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আশা করি যারা শ্রোতাবৃন্দ আছেন তারা কোনো কিছু শিখতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটার ব্যাপারে, ফার্দার কোনো প্রশ্ন, ডক্টর নাইমুল হায়দার অথবা আমরা যারা অতিথি আছি আমাদের আপনি মানে প্রশ্নটা করতে পারেন। তো আজকে এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। তো আজকের এই আলোচনায় আমরা যদি একটু আমরা সাম আপ করি, সারসংক্ষেপে বলি যে আমাদের বর্তমান পরিস্থিতিতে অনলাইন বিচার ব্যবস্থা এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার বিকল্প কিছু ছিল না, এবং এই ক্ষেত্রে যদিও হাঁটি হাঁটি পা পা করে আমরা চেষ্টা করছি বিচারিক ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা অনলাইন মাধ্যমে তুলে ধরার জন্য। এবং এই ক্ষেত্রে যদি কিছু প্রতিবন্ধকতা আমরা আজকের আলোচনায় পেয়েছি, যে আমাদের দুর্বল ইন্টারনেটের সংযোগ, এছাড়া আমাদের যে মূল্য বেশি, আমাদের যে আমাদের ইন্টারনেট মূল্য, বা সবার হাতে আমাদের ইকুইপমেন্ট বা স্মার্টফোন, ল্যাপটপ এগুলোর স্বল্পতা রয়েছে, তারপরও এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের সীমাবদ্ধতাও রয়েছে আমাদের অনলাইন শিক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। এছাড়া নতুন কিছু গ্রহণ করার ক্ষেত্রেও একটা মনস্তাত্ত্বিক দিক দিয়েও আমরা এক ধরনের একটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। এবং এদিক দিয়ে অনলাইন আমরা যে বিচারিক ব্যবস্থার কথা বলি, দেখা যাচ্ছে ওখানেও ঠিক একই ধরনের নানা ধরনের কিছু কিছু সীমাবদ্ধতা উঠে এসেছে, যে অনেক বিষয়ে পরিষ্কার গাইডলাইন আসেনি এখনো, যে অনলাইন বিচার ব্যবস্থায় কোন জিনিসটা করা যাবে, কিভাবে করা যাবে, ইন ডিটেলস আসেনি। যদিও প্র্যাকটিস ওরিয়েন্টেড কিছু জিনিস কথা বলে দেওয়া আছে, জামিনের কথা বলা হয়েছে, রিটের কথা বলা হয়েছে। এছাড়াও যে ডিজিটাল যে আমাদের এভিডেন্স হিসেবে কিভাবে কাউন্ট করা হবে, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। তারপরে এছাড়া এখানেও কিন্তু আমরা কিভাবে শক্তিশালী ইন্টারনেট সংযোগ, এই বিষয়গুলোর কথা বলতে পারি। তো এই সামগ্রিক দিক দিয়ে বিবেচনায় যদি আজকের আলোচনা আমরা ইতি টানতে চাই, তাহলে বলতে হয় যে অনলাইন যে মাধ্যম, এই মাধ্যমে অবশ্যই এক নতুন ধার উন্মোচিত হয়েছে, এবং নতুনকে আমাদের গ্রহণ করতে হবে, এবং এই নতুনকে গ্রহণের মধ্য দিয়েই হয়তোবা আরো নতুন কোনো কিছু সৃষ্টি হয়তোবা আমরা সৃষ্টির সন্ধান করছি, এবং সৃষ্টির সেই দেখাও হয়তোবা আমরা পাবো। তো এই ক্ষেত্রে করোনাকালীন সময়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে সকল শিক্ষা ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, যত ধরনের প্রতিবন্ধকতা আছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন এবং তা দ্রুত নিরসনের জন্য আশু পদক্ষেপ গ্রহণ করবেন। তো আজকের মতো আলোচনা শেষ করার আগে আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আবারও কোনো এক প্ল্যাটফর্মে আবার কোনো বিষয় নিয়ে দেখা হওয়ার অগ্রিম দাওয়াত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই ঘরে থাকুন, স্টে সেফ, স্টে হোম, আর করোনা থেকে সবাই নিরাপদ থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হায়দার ভাই, আপনাকেও ধন্যবাদ। হাশমি ভাই, আপনাকেও ধন্যবাদ। 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 আচ্ছা আচ্ছা, ভাইকে আসেন লাইনে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ।